হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পরদিন অফিস বন্ধ থাকায় দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বাসায় কেউ নাই। রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য নাস্তা রাখা, তাই কোনো মনে না করে নাস্তা নিজে নিয়ে খেলাম। তাছাড়া আমার বাসার সবাই এখন আমার সাথে ভালোভাবে কথা বলে না। নাস্তা সেরে একটু বাইরে গেলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে আমার স্কুল জীবনের বন্ধু রাজীবের সাথে দেখা। আরে তুই রাজীব না? তুই শামীম তাই না? কোনো কথা নাই, দুজনকে জড়িত হলাম। এতদিন পর আবার এই শহরে তুই? আমি এখন এখানেই থাকি আর এখানে চাকরি নিয়েছি। তো তোর কি খবর বন্ধু? এই তো কোনো রকম। তোর চেহারা এমন মলিন হয়ে গেছে, আগে কত সুন্দর ছিলে আর এখন এমন কেন? অনেক ঘটনা ঘটে গেছে দোস্ত। চল সামনে বসি। দুজন সামনে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। এবার বল কি হয়েছে? আমি সব বলে দিলাম। ঠিক এই কারণে আজ আমি এই শহরে পুরো পরিবার নিয়ে থাকি। কেন? তোর ভাবি সেই স্কুল জীবনে একজনের সাথে প্রেম করে, তারপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়, ওদের আবার ব্রেকআপও হয়। পরে তোর ভাবি কলেজ জীবনে আবার একজনের সাথে সম্পর্ক করে। সেই ছেলে গোপনে তোর ভাবির কিছু নগ্ন ফটো তার কাছে রেখে দেয়, আর এই ফটো দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে দিনের পর দিন। হঠাৎ করে তার সাথে আমার বিয়ে হয়। সুন্দর চলতেছিল আমাদের জীবন। বিয়ের 2 বছর পর আমার একটা মেয়েও হয়। তারপর হঠাৎ করে সেই ছেলের সাথে আমার বউয়ের দেখা হয়, আর সে তখন আমার বউকে সেই ফটোগুলো দেখিয়ে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তখন সে আমাকে তার পূর্বের সব ঘটনা খুলে বলে। তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপর তাকে আমি তার বাবার বাসায় রেখে আসি আর বলি ডিভোর্স দিয়ে দেব। তার 2 দিন পর শুনে আমার বউ নাকি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। এর বেশ কিছুদিন পর সেই ছেলেটা আমার বউয়ের সব পিক নেটে ছেড়ে দেয়, আর সবাই জানাজানি হয়। তারপর কি হলো? এসব হওয়ার পর আমার বউ একবার ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, আর একবার গলায় দিয়ে করার চেষ্টা শেষে তো পুরো বোতল বিষ খায়। তখন বুঝতে পারি আমার বউ তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে কতটা ভালোবাসে। তার ওই সময় আমার পাশে থাকা দরকার, আর যেহেতু আমাদের বেবি আছে সেহেতু বেবির জন্য তার মায়ের দরকার। তাই তাকে আবার আমার সংসারে নিয়ে আসি। এত কিছুর পরও তাকে মেনে নিলি? দেখ ভাই, সে তার বাবা ভাইয়ের সংসারে থাকা অবস্থায় এসব করেছে। কিয়ামতের দিন আমি দোষ হব না হবে তার বাবা ভাই। আর আমার সংসারে আসার পর তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করে পুরোদমে আল্লাহর কাজ করা শুরু করেছে। আর কোন মেয়েটা বলতে পারবে যে সেই স্কুল কলেজ জীবনে তাদের ভার্জিনিটি হারায় নাই পরপুরুষ দ্বারা? আর আমিও তাকে ভালোবেসে ফেলেছি বলে মেনে নিয়েছি। আর আমার কাছে আসার পর তার সমস্ত কিছুতে ছেড়ে দিছে। তারপর কি হলো? ওকে আমার বাসায় নিয়ে আসার পর মহল্লার মানুষ নানা রকম কথা বলতে থাকে আমাদের। এসব কথা সহ্য করতে না পেরে সে এবার আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের সুখের জন্য কেউ যেন কোনো কথা না বলতে পারে, তাই সেই সিদ্ধান্ত নেয়। সে যদি আমাদের সবার ভালোর জন্য এত কিছু করতে পারে, তাহলে তাকে ভালো রাখার জন্য আমি কেন ত্যাগ স্বীকার করব না? তাই ওকে নিয়ে, পরিবার নিয়ে এখন এখানে থাকি। এখন সে পর্দা করে চলে আর সব সময় নামাজ কালাম নিয়ে থাকে, আর আল্লাহর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। যেখানে আমরা মানুষ বড় বড় পাপ করার পরও আমাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, সেখানে আমরা কেন মানুষ হয়ে মানুষের ভুলের ক্ষমা করতে পারবো না? তবুও বন্ধু, সমাজের মানুষের কথা। বন্ধু থাক, আর বলতে হবে না। আমি যাই, তবে শুনে রাখ, একদিন না খেয়ে থাকবি, সেদিন মানুষ তোর খবর নেবে না। যখন তোর টাকা পয়সা থাকবে তখন তোর পিছনে মানুষের অভাব হবে না। আর মানুষের কাজ হলো কার কি দোষ আছে তা নিয়ে সমালোচনা করা। বন্ধু সরি রে। এই সরিটা আমাকে না বলে তোর বউকে বল। এই সময়গুলোতে কাছের মানুষ পাশে না থাকলে তারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আর আল্লাহ তার সাথে তোর জোড়া রেখেছিল, অতএব উপরওয়ালার উপর বিশ্বাস রাখ। আর তুই যেভাবে বললি, ভাবি তোকে নিশ্চয়ই তার চেয়েও বেশি ভালোবাসে। তুই বরং ভাবি আবার ফিরে নিয়ে আয়। এই সমাজের মানুষ তো পতিতাকে বিয়ে করেও সংসার করতেছে।
সেই জায়গাটায় তোর বউ তো হাজার গুণে ভালো। তোর সংসার তুই করবি, এই সমাজের মানুষ করবে না। যদি বিয়ের পরও তোর বউ এসব বাজে কাজ করতো তাহলে আমি তোকে মানা করে দিতাম তাকে না নিয়ে আসার জন্য। আর কেউ ভুল করলে তাকে ক্ষমা করে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া দরকার। আমি আসি রে, মেয়েটার জন্য হরলিক্স নিতে এসেছিলাম। রাজীব চলে গেল, কিন্তু রাজীব যা বলছে ঠিক বলছে। সুপ্রিয়া তো আর আমার সাথে বিয়ের পর কোনো খারাপ সম্পর্কে জড়ায় নাই। অনেকে তো বিয়ের জন্য অনেক কথাই গোপন করে, হয়তোবা সুপ্রিয়া গোপন করেছিল। তবে সে তো আমার পুরো পরিবারকে আপন করে নিয়েছিল, তার মাঝে তো কোনো খারাপ দিক দেখি নাই। আমার বোনও তো খারাপ রাস্তা বেছে নিতে ধরেছিল। যদি না আমি থাকতাম তাহলে তো সেও না। আর ভাবতে পারতেছি না আমার সুপ্রিয়াকে লাগবে। কাল অফিস থেকে ফেরার পর সুপ্রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইবো আর তাকে ফিরিয়ে নিয়ে আসবো। সুপ্রিয়ার বাচ্চা হলো, তবুও শামীম এলো না। এবার সুপ্রিয়ার মা বাবা, ভাই ভাবি সবাই ক্ষেপে গেল। সবাই সুপ্রিয়াকে নানান কথা জিজ্ঞেস করতেছে, কিন্তু সুপ্রিয়া তার কোনো উত্তর দিতেছে না। তাই সুপ্রিয়ার মা মাহমুদকে ফোন করে এখানে আসতে বলল। মাহমুদ আসার পর সুপ্রিয়ার মাকে বলে, আন্টি, এত জরুরি ডাকলেন যে? তোর বোন বান্ধবীকে জিজ্ঞেস কর কেন শামীম ওর বাচ্চা হওয়ার পরও নিতে আসলো না। কিরে বোন, কি হয়েছে? কোনো তো এতদিনেও বললি না। আমি কি বোঝা হয়ে গেছি নাকি এবাড়ির মানুষের কাছে? যদি বোঝা হয়ে যাই তো বললেও চলে যাব। আর এখন তো একটা চাকরি করি, তাই কোনো সমস্যা হবে না আমার। তুই আমাদের কাছে বোঝা হতে যাবি কেন? সারা জীবন তোকে রাখতে পারবো, কিন্তু এই সমাজ তো জানতে চায়, অনেক কথা বলে। তোর বিয়ে হয়ে গেছে, তবুও কেন তুই এখানে আজ 1 বছরের বেশি সময় ধরে? নাকি শামীমের ভাইকে বলবো? কি সমস্যা তোদের? বল মা, তোদের কি কোনো হয়েছে? সুপ্রিয়া, বল কি হয়েছে? দরকার হলে আমরা এর একটা বিহিত করব। উনি আমাকে ওনার বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? ছোট চাচার সাথে তো আমাদের অনেক আগে থেকেই জমি নিয়ে সমস্যা। তার উপর ছোট ভাইয়া ছোট চাচার বড় মেয়েকে নিয়ে বিয়ে না করায় আপু গলায় দড়ি দিয়ে মরে। সেই প্রতিশোধ তুলতে পলাশ ভাইয়া আমার গোসল করার ভিডিও করে, যাকে আমি নিজের ভাই মনে করতাম, যে আমাকে তার নিজের বোনের মতো ভালোবাসে সে। আর পলাশ ভাইয়া মাহমুদের বোনকে ভালোবাসে আর মাহমুদের বোনকে ব্ল্যাকমেল করে। আর আমি একদিন ঘুমিয়েছিলাম ঘরে, সেই সময় মাহমুদ আমাদের বাসাতে আসে আর মাহমুদকে পলাশ ভাইয়া তার আর মাহমুদের বোনের ফোন আলাপ আর খারাপ কিছু পিক দেখিয়ে ব্ল্যাকমেল করে আর আমাকে কিস করতে বলে। মাহমুদ আমার ঘরে ঢুকে দেখে আমি ঘুমিয়ে আছি। সেই সময় মাহমুদ আমাকে কিস করে না, কিন্তু এমনভাবে সে করে মনে হয় যেন দুজন দুজনকে কিস করতেছি। আর সেই সময় পলাশ ভাইয়া সেই ভিডিও করে। আর একদিন পলাশ ভাইয়া এই সব ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখায়, আমি যদি মুখ খুলি তাহলে তোমাদের সবার সম্মান সে নষ্ট করে দিবে আর তার সাথে আমাকে বিছানায় শুতে হবে। তার কিছুদিন পর সে আরও একটা ভিডিও করে, আর সেই সময় তোমরা কেউ বাসাতে ছিলে না। সে আমার সাথে সেক্স করতে চায়, আমি তাকে মিথ্যে কথা বলি। পরে আমার বিয়ের 7 মাস পর পলাশ ভাইয়া তোমাদের জামাইকে এইসব ভিডিও পাঠিয়ে দেয় আর আমার সুখের সংসারটা ভেঙে দেয়। তোমরা মনে হয় জমির কোনো বিষয় নিয়ে ওনাকে ডেকেছিলে। সেই সময় পলাশ ভাইয়া মনে হয় এলাকার ছেলে লাগিয়ে দিয়ে তাকে নানান কথা শোনায় আর মাহমুদ আর আমার সম্পর্কে খারাপ কথা বলে, যার কারণে সে আমাকে তাড়িয়ে দেয়। বাবা ভাইয়া, তুই বল আমি কি খারাপ? ভাবিমা বলো তোমরা, আমি কি করতাম তখন? মাহমুদ বল না বাকি কথাগুলো। সুপ্রিয়া যা বলেছে সত্য বলেছে, সবকিছু পলাশ ভাইয়া করেছে। আজ তার জন্য আমার বোনটা সবসময় ঘরবন্দি থাকে, কোথাও যায় না। সুপ্রিয়ার সাথে এসব করতে আমাকে বাধ্য করে পলাশ ভাইয়া। তারিন যেমন আমার বোন, সুপ্রিয়াও তেমনই আমার বোন। এসব কথা আমাকে আগে কেন বলিস নাই তুই? আমার কলিজার টুকরো বোনটা এত কষ্ট সহ্য করে আছে যা আমরা জানি না।
তোমরা থাকো, আমি আসতেছি। সুপ্রিয়ার বড় ভাই রাগ হয়ে তাদের বাসা থেকে বের হয়ে গিয়ে পলাশের বাসায় গিয়ে ওর বাবা মার সামনে দিয়ে শার্টের কলার ধরে টেনে বাইরে নিয়ে আসে। আর যে ছেলেগুলোকে স্বামী মিথ্যে বলার জন্য লাগিয়ে দিয়েছিল তাদেরকে নিয়ে সুপ্রিয়ার ভাই ওদের বাসায় আসে। এই, আমার বোন তোদের কার কি ক্ষতি করেছে যার জন্য আমার বোনের সুখের সংসারটা নষ্ট করে দিলি? আমার বোনের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলি? সব পলাশের কথা মতো করছি ভাইয়া, আমাদেরকে মাফ করে দেন। সুপ্রিয়া, আমরা তোমাকে সবসময় নিজের বোনের মতো দেখেছি, আমরা সবাই পাপ করেছি, তোর পায়ে ধরি বোন, আমাদের মাফ করে দে। চুপ। বোন, তোর ভিডিও শুধু স্বামীকে দেওয়ার পর আর কাউকে দেই নাই। আমি সব ভিডিও নষ্ট করে ফেলেছি। ভিডিওগুলো শুধু তুই, আমি আর শামীম দেখেছে। তোর সাথে খারাপ কাজ করতে চাইছি ঠিক আছে, কিন্তু তোকে বোন মানতাম বলে কিছুই করি নাই। যদি বোন না মানতাম তাহলে হয়তোবা অনেক কিছুই করতাম তোর সাথে। আমি তো মনে করেছি তুই তোর স্বামীর বাসায়। আমি তোদের সংসার নষ্ট করতে চাইনি, শুধু তোদের একটু অশান্তিতে রাখতে চেয়েছি বোন। ভাইয়া, আমার ভাগের সব জমি জমা, ব্যাংক ব্যালেন্স পলাশ ভাইয়াদের দিয়ে দাও। এই সব কিছুর জন্যই তো আজ এই অবস্থা আমার। পলাশ সুপ্রিয়ার ভাইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুপ্রিয়ার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলো। সুপ্রিয়া পলাশের পা ছাড়িয়ে নিয়ে দূরে দাঁড়িয়ে, আজ তোমার মতো ছেলের জন্য হাজার হাজার মেয়ের জীবন দিতে হচ্ছে। আজ তোমার মতো ছেলের জন্য কত বোনের সংসার শেষ হয়ে যাচ্ছে। মেয়েরা কি কখনো চায় তাদের কোনো গোসল ভিডিও বের হোক? পলাশ ভাইয়া মনে আছে, আপু মারা যাওয়ার আগে আপুকে যা এনে দিতা ঠিক সেই একই জিনিস আমাকে দিতা। কেউ যদি আমার দিকে বা আপুর দিকে চোখ তুলে তাকাতো, তার অবস্থা তুমি কি করে দিতা? তোমাকে তো নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়েও আপন ভাবতাম ভাইয়া, তাহলে কেন এমন করলে আমার সাথে? বোনের প্রতিশোধ নিতে গিয়ে আরেকটা বোনের ক্ষতি করে ফেলেছি। আমাকে ক্ষমা কর বোন, তা না হলে যে বোন কবর আছে সেও আমাকে ক্ষমা করবে না। ভাইয়া, ক্ষমা চাইতে হবে না, তুমি আমার ভাই, তোমাকে ক্ষমা করব যদি তুমি তারিনকে বিয়ে করো। আমি রাজি বোন, আমি রাজি। পলাশ এবার কেঁদে ফেলল। সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল। সুপ্রিয়া সবাইকে মানা করে দেয় কেউ যেন শামীমকে তার সন্তানের কথা না বলে আর তাকে নিয়ে যেতে না বলে। আমি বাসায় এসে দেখি সবাই এসেছে আর সবাই অনেক হাসাহাসি করতেছে। যখন আমাকে বাসায় আসে দেখলো তখন সবাই কথা বলা বন্ধ করে দিল। আমি ওদের কোনো না বলে নিজের ঘরে গেলাম। সত্যি কি সুপ্রিয়া নিজের ইচ্ছেতে সব করছে, নাকি ওর সেই প্রেমিকগুলো বাধ্য করছে? আমি তো সেদিন থেকে ভিডিও যে দিয়েছে তাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। যে আইডি দিয়ে ভিডিও দিয়েছে সে আইডিটা তো নষ্ট। সুপ্রিয়া যা করেছে আমার কোনো সমস্যা নেই, আমি আমার সুপ্রিয়াকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। পরের দিন অফিসে গেলাম। কাজের চাপের জন্য অনেক রাত পর্যন্ত কাজ করা লাগলো, তাই আর সুপ্রিয়ার কাছে যেতে পারলাম না। তো অফিস থেকে পরের দিনের জন্য ছুটে নিলাম। বাসাতে এসে দেখি এত রাতেও সবাই হাসি খুশি। ব্যাপার কি তা জানি না, ভাবি শুধু বলতেছে প্রান্তের এখন 2টা ভাইও আছে। আমি যখন আমার ঘরে ঢুকবো তখন ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম, শামীমের ছেলে দুটো ঠিক শামীমের কার্বন কপি আব্বা। ভাইয়ার এমন কথা শুনে ঘরে না গিয়ে আবার তাদের কাছে চলে আসলাম। ভাইয়া ছেলে মানে কি বলো তুমি? কিছু না, তোর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। স্পষ্ট শুনতে পেরেছি আমার ছেলে আমার কার্বন কপি এ কথা বলেছে ও। তুই যা, ভালো লাগতেছে না। মা বলো কি হয়েছে? যাকে এই বাসা থেকে মিথ্যে অপবাদের কারণে তাড়িয়ে দিচ্ছিস, সে তোর সন্তানকে জন্ম দিয়েছে আজ 3 মাস হলো, তাও যমজ সন্তান। আমি ভাবির কথা শুনে খুশি হলাম। আমি বাবা হয়েছি আর সুপ্রিয়া মা হয়েছে। এসে কোনো লাভ নেই, তোর সন্তানকে তুই দেখতেই পারবি না। ভাবি পরশুদিনই শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে, আর তোকে কোনোদিনও ক্ষমা করবে কিনা জানি না। ঘর সংসার আর জোড়া লাগবে না মনে হয়। সুপ্রিয়া অনেকবার নিয়ে আসার জন্য গেছি আমরা, কিন্তু তার এক কথা, তোর সাথে সে আর সংসার করবে না বলে দিয়েছে। তোমরা বললেই হলো নাকি সুপ্রিয়া আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে? আমি আনতে গেলে সে এমনিই চলে আসবে, শুধু সকালটা হতে দাও।
জেগে জেগে স্বপ্ন দেখো বাবা, সেটাই ভালো। এই তৃপ্তি খাবার সাজা টেবিলে পাগলের সাথে কথা বলে কোনো লাভ নাই। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেলাম। আজ কেন যেন চোখে আমার ঘুম আসতেছে না। কালকে কি বলবো সুপ্রিয়াকে সেসব ভাবতেছি। আর আমার দুইটা মানিকের জন্য কি কি নেব আর তাদের সাথে নিয়ে কি যে করব, উফ, ভাবতেই পারতেছি না। আজ অনেকদিন নামাজ পড়ি না, তাই গোসল করে নামাজ পড়তে বসে গেলাম। মনে যাতে আমার ছেলে আর সুপ্রিয়ার জন্য দোয়া করতে থাকলাম। অনেক সময় নিয়ে নামাজ কায়েম করলাম। পরের দিন সকালে আমি সোজা মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে আগে আমার ছেলে দুটার জন্য কাপড় কিনলাম, তারপর সুপ্রিয়ার জন্য জামা, শাড়ি, বোরকা নিলাম, আর ছেলে দুটোর জন্য বেবি ফুড নিলাম। নিয়ে সুপ্রিয়াদের বাসার কাছে গেলাম। গিয়ে ভিডিওতে সেই ছেলেটার সাথে দেখা, সুপ্রিয়ার সাথে খারাপ কাজ করতে চাইছিল। শামীম, কেমন আছো? আর আমাকে মাফ করে দিও ভাই। আজ আমার ভুলের জন্য তোমার আর সুপ্রিয়ার সংসার ভাঙার পথে। মানে কি করতেছেন আপনি এসব? তখন পলাশ ভাই সবকিছু খুলে বললো, আর সেদিনের সব ছেলেগুলোকে ডেকে সব সত্য কথা বলতে বললো। যা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়লো। আমি কি করেছি? সুপ্রিয়ার সাথে ঘোর অন্যায় করেছি আমি। পলাশ ভাইয়ের কাছে সব সত্য শুনে নিজেকে অপরাধী মনে হতে লাগলো আমার। আর সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইলো। আমি ওনাদের কাছ থেকে সুপ্রিয়াদের বাসায় ঢুকলাম। আমি বাসাতে ঢোকাতে সবাই আমার দিকে সরু চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো বা কেউ আশা করেনি আমি আসবো এত কিছুর পরও। আমি সবাইকে সালাম দিলাম। বাসার ভিতরে সবাই আছে, শুধু সুপ্রিয়া নাই। তাই আমি বললাম, বাবা সুপ্রিয়া কোথায়? ওকে দেখতেছি না। সুপ্রিয়া কোথায় বাবা? ওর ঘরে আছে ও। এতদিন পর তোমার সুপ্রিয়ার কথা মনে পড়লো? তুমি চুপ করো তো, যাও বাবা, ঘরে যাও। মা আসলে বলতে হবে না, আমরা সব জানি, তুমি যাও। আমি আর ওখানে না থেকে সুপ্রিয়ার ঘরে গেলাম। গিয়ে দেখি ভিডিও সেই ছেলেটা মানে মাহমুদ আর সুপ্রিয়া বেবিদের কোলে নিয়ে আসে। আমাকে দেখে দুজনে বসা থেকে দাঁড়িয়ে গেল। আর সুপ্রিয়ার চোখ বড় বড় করে আমার দিকে দেখতেছে। এভাবে চোখ বড় করে কি দেখো তুমি? ভাবতেছি আপনি এখানে হঠাৎ করে কেন? বারে, আমার বউ বাচ্চার কাছে আমি আসবো না? কে আপনার বউ শুনি? কি আবার তুমি আমার বউ? আর কে হতে যাবে? শোনেন মিস্টার, বউ ছিলাম ততক্ষণ যতক্ষণে আপনার বাড়িতে ছিলাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বউ। হাতের সব জিনিস বিছানায় রেখে কান ধরে বললাম, এসব আদিক্ষেতা দেখাতে হবে না, আপনি এবার আসতে পারেন। বললাম তো ভুল করেছি। দেখি আমার বাবা দুটোকে। খবরদার, ওদের আপনি স্পর্শ করার চেষ্টা করবে না বলে দিলাম। বারে, আমার সন্তানকে আমি স্পর্শ করবো না তো কি করবে? ওরা শুধু আমার ছেলে, আপনার না। ওদের বাবাও আমি, মাও আমি। সরি তো, আমার ভুল হয়েছে। কোন ভুলটা আপনার? আমি বারবার বলেছি একটা কথা বলবো, একবারও কি শোনার চেষ্টা করেছেন? আপনাকে বলতে চেয়েছিলাম আমি মা হতে যাচ্ছি, আপনি বাবা। সেটা কি একবারও জানার চেষ্টা করেছেন? আমি ভেবেছিলাম এই কথা বললে হয়তো রাগ করে আর তাড়িয়ে দেবেন না। তখন রাগের মাথায় কি না কি বলেছি, সরি তো। চুপ করুন আপনি, আর একটাও কথা বলবেন না। আমি তখন চুপ করেন আপনি। আজ আমি বলবো, আপনি শুনবেন। কি বলেছিলেন? আমি বাজারি মেয়ে। তাহলে এই বাজারি মেয়ের কাছে আজ কি? হো, আমার তো আবার বাচ্চা হয়েছে, সেইটা শুনে নিতে আসছেন তাই না? সব মেয়েরা খারাপ হয় না। আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে খারাপ করতে বাধ্য করে। প্রেম করার সময় কত শত মিষ্টি মিষ্টি কথা বলা, সোনা, কলিজা, জান, এইসব বলা। মেয়েটাকে যখন একটা ছেলেকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসে, তখন তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। জান, তোমাকে কাছে পেতে চাই, আরও কাছে। যখন মেয়েটা রাজি হয় না, তখন কি বলেন? আমাকে তুমি একটুও ভালোবাসো না, যদি বাঁচতে তাহলে আমার কথা রাখতে। তারপর কি মিথ্যে অভিনয় করে থাকতেন। মেয়েটা তখন তার সব কিছু আপনাদের মতো কিছু ছেলেকে বিশ্বাস করে দিয়ে যায়। তখন গোপন ক্যামেরাতে সেটা ভিডিও করে রাখেন। অনেক সময় তো হাতে পায়ে ধরেন সেক্স করার জন্য, ভিডিও করার জন্য। কি বলেন? কাউকে ভিডিও দেব না, আমাদের বিয়ের পর দেখব, স্মৃতি হিসেবে রেখে দিই। শোনো না। চুপ করুন, আপনি আজ কোনো কথা বলতে পারবেন না, সব আমি বলবো। স্কুল, কলেজে, ভার্সিটিতে মেয়ে পড়াশুনো করতে যায়, খারাপ কাজ করতে যায় না। ক্লাসের মধ্যে যে মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর, তার দিকে আপনাদের মতো খারাপ
লুচ্চা ছেলেরা বাজেভাবে তাকিয়ে থাকে, তখন আপনাদের মতো ছেলেরা ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে না করে দেয়, তখন কি করেন জানেন? বলেন তুমি আর স্কুল কলেজে ভার্সিটিতে আসতে পারবে না, যে রাস্তা দিয়ে আসবে সেখান থেকে তুলে নিয়ে যাব। মেয়েটা ভয়ে আর যেতে পারে না। তার বাবা মা জিজ্ঞেস করলে যখন সব সত্য বলে, তখন ওই ছেলেদের শিক্ষকের দ্বারা বাধা করে দেয়। যখন কোনো শিক্ষক বাধা করে তখন কি করেন? তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন, নতুবা মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে কেপ টেসিং করে, আপনাদের মতো বাজে ছেলেরা করে। সব জানি আমি তো। চুপ করতে বলেছি আপনাকে। আপনি আজ কোনো কথা বলতে পারবেন না। আপনাদের মতো যত ছেলে শিক্ষক, বৃদ্ধ শিক্ষক আছে, তাদের হাতে কি ছাত্রীরা যৌনতার শিকার হয় না? আপনারাই তো প্রথম ছাত্রীকে প্রেমে প্রস্তাব দেন। প্রেম না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেবেন, ক্লাসে অপমান করেন। যখন ওই ছাত্রীটা প্রেম করে তখন তার সাথে সেক্স করার জন্য স্কুল, কলেজ, ভার্সিটির বাথরুম ব্যবহার করেন। আর মেয়েটার বাবা যদি টাকাওয়ালা হয় তাহলে তো তার গোপন ভিডিও বা খারাপ পিক দেখিয়ে টাকা হাতিয়ে নেন। আপনাদের মতো কিছু শিক্ষকের জন্য পুরা শিক্ষক জাতির বদনাম। এমন রেকর্ড আছে, শিক্ষকের অত্যাচারে অনেক ছাত্রী তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। এমনও করেছেন তাদেরকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়েছেন, মেয়েদেরকে ধর্ষণ করে। আপনাদের বাজে বংশের ছেলেরা করে, যাদের দাপট আছে। আপনারাই তো অন্যের গৃহবধূকে ধর্ষণ করে, আপনারাই তো মেয়েদেরকে পরক্রিয়া করতে বাধ্য করেন। প্রেম করার সময় কেমন মেয়ে হয় হোক, বিয়ে করার সময় আমার ভার্জিন মেয়ে লাগবে। তোমার সব কথা ঠিক আছে, তখন রাগের মাথায় বলেছি সব কথা। রাগের মাথায় না, প্রেম করে মেয়েদের জীবন নষ্ট করে আর একটা মেয়ের সাথে প্রেম করেন। মেয়েটা যদি খারাপ হয় আর তাদের খারাপ হতে বাধ্য করে কিছু খারাপ নোংরা প্রকৃতির ছেলে। আপনারা ছেলেরা তো বাসের মধ্যেও মেয়েদের যৌন হেনস্থা করে থাকেন। কোনো মেয়ে নিজের ইচ্ছাতে খারাপ হয় না, তাদেরকে আপনাদের মতো ছেলেরা করতে বাধ্য করে। কোনো দিন দেখেছেন কোনো মেয়ে কোনো ছেলেকে সেক্স করার প্রস্তাব দেয়? এইসব দেয় ছেলেরা। তাহলে মেয়েরা কেন খারাপ হবে? যে মেয়েটার সাথে এইসব করেন, পরে কি করেন? তার ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তার সাথে অনেকবার যৌন মিলন করেন। মেয়েটা তো তাকে বিশ্বাস করে তার নারীত্ব দিয়ে দিল, তাহলে এইসব ভিডিও বানিয়ে নিজেদেরকে বড় পর্ন তারকা ভাবতে থাকেন। আপনারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সেক্স পার্টনার হবেন বউয়ের, তাই তো? ওই ভিডিওটার মধ্যে একটা মেয়ের বাচ্চা মরার বেঁচে থাকে, বুঝেছেন? মেয়েটার পরিবারের সুখ লুকিয়ে থাকে, তার পরিবারের সম্মান লুকিয়ে থাকে, আর ভিডিও নেটে ছেড়ে দিয়ে তার কত ক্ষতি করেন। মেয়ে বিয়ের আগে কখনো যৌন সুখ চায় না। ছেলেরা তো নানা রকম ওয়েবসাইটে ব্যবহার করে খারাপ ভিডিও দেখে তার প্রেমিকার সাথে সেও সেক্স করতে চায়। আপনারও তো বোন আছে, তার সাথে যদি কেউ এমন করে তাহলে কি হবে ভেবে দেখেছেন? আমার ভুল বুঝতে পেরেছি তোমাকে অবিশ্বাস করে। আর কি বলেছিলেন? মেয়েদের বোরখার পেছনে খারাপ কিছু লুকিয়ে থাকে। শোনেন, তাহলে যারা খারাপ তারা বোরখা পরে পুরা মেয়ে জাতিকে খারাপ বানাতে চায়। বোরখায় একটা মেয়ে সমস্ত কিছু লুকোনো থাকে। কিছু মেয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে যায় বোরখা পরে, আর যারা সব সময় বোরখা পরে তারা কখনো খারাপ কাজে যায় না। খারাপ মেয়েরা বোরখা পরে বোরখা পরা মেয়েদের বদনাম করে। আপনি এটাও বলেছিলেন কতজনের সাথে বেড শেয়ার করি, তাই না? একটা মেয়ে কখনো নিজের ইচ্ছাতে কারোর সাথে বেড শেয়ার করতে চায় না। আপনারা যারা মেয়েদের ভিডিও বানান, সেই ভিডিও ভয় দেখিয়ে বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে বেড শেয়ার করতে বাধ্য করা হয়। সুপ্রিয়া বোন, থাম, অনেক হয়েছে। মাহমুদ চুপ থাক। মেয়ে কি নিজের ইচ্ছাতে স্কুল কলেজে নিয়াতে ভার্জিনিটি হারায়? কিছু মেয়ের ভার্জিনিটি নষ্ট করে দেয় আপনাদের মতো ছেলেরা। আর মেয়েদের ভার্জিনিটি নষ্ট আরও অনেক কারণে হয়, যেমন দৌড়াদৌড়ি করলে
গাছে উঠলে, সাইকেল চালালে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ বেকায়দা পড়ে গেলে, কোনো ভারী কাজ করতে গেলেও, এবং আরও নানান কারণে। তাহলে মেয়েরা স্কুল কলেজে কেন ভার্জিনিটি হারায় বুঝেছেন? একটা মেয়ে কখনো তার নিজের ইজ্জত দুইজন পুরুষকে দেখাতে চায় না। মেয়েরা চায় তার ইজ্জত তার স্বামী দেখুক। কিন্তু আপনাদের মতো কিছু বাজে ছেলের কারণে মেয়েরা আজ এমন। আমি এটা বলতেছি না যে সব মেয়ে ভালো, কিছু মেয়ে হয়তো বা বকে যাওয়া। আমি জানি সব ছেলেরা যেমন খারাপ না, সব মেয়েরাও না। আর কোনো মেয়েও নিজের ইচ্ছাতে তার সতীত্ব হারাতে চায় না, কিন্তু খারাপ ছেলের কারণে এসব হয়। স্কুল কলেজ ভার্সিটিতে কিছু খারাপ ছেলে নেতাগিরি দেখায়, হয়তো বা তাদের কারণে এসব হয়। এখানে প্রত্যেকটা বাবা মাকে সক্রিয় থাকতে হবে, তার ছেলে মেয়ে কি করে কি না করে। এবার আমাকে মাফ করে দিও, চলো তো আমার সাথে। সরি মিস্টার, যেতে পারবো না। কেন যেতে পারবে না? একটা মেয়ে যখন ভিডিও ভাইরাল হয় তখন সেই মেয়েটার কি অবস্থা হয় আপনি কি তা জানেন? ওই সময় মেয়েটা নিজের হিতাহিত জ্ঞানের মাঝে থাকে না। সেই সময়টাতে কাছের মানুষের সাপোর্ট প্রয়োজন। মেয়েটা কি কারণে এইসব করে একবারও কি আপনারা স্বামীরা জানার চেষ্টা করেছেন? মেয়েটা তো এই সবের কারণে ডিপ্রেশনে চলে যেতে পারে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। জানেন, তখন না নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করেছিল যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। যখন ভিডিওটা দেখিয়েছিলেন তখন না খুব ভয়ে ছিলাম, মনে মনে আল্লাহকে স্মরণ করেছিলাম যাতে এই রকম বিপদে আপনি আমার পাশে থাকেন। তা না করে তাড়িয়ে দিলেন। কতবার ফোন করেছি আপনাকে, আপনি বললেন আপনাকে ফোন দিলে আপনার মরা মুখ দেখব। আপনাকে ভীষণ ভালোবেসেছিলাম, নিজের থেকেও বেশি। আপনাকে ভরসা করতাম আমি। একটা মেয়ে তার স্বামীকে অনেক ভরসা করে, বিশ্বাস করে, আর আপনি এরকম ভুল আর হবে না, আমায় মাফ করে দাও। যাকে নিজের ভাই মনে করতাম তার সাথে বদনাম দিলেন। আপনাকে তো আগেই বলেছিলাম আমার ভার্সিটিতে একটা বেস্ট ফ্রেন্ড আছে। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করেন নাই আসল ঘটনা কি হয়েছে। সেদিন আমি ওর হাত ধরে কেঁদেছি। আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন সেই সব তাকে বলেছি। আপনারও তো মেয়ে বন্ধু আছে, অফিস কলিগ আছে, কই আমি তো আপনাকে সন্দেহ করি না। যদি আমার জায়গায় আপনার ভিডিও বের হতো তাহলে আপনাকে ছেড়ে চলে আসতাম আমি, বলেন? জানি না কি করে ক্ষমা করবে, তবে আমি এটা মানি আমি দোষ করেছি, প্লিজ। যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আপনার কথা খুব মনে পড়েছিল। জানেন, প্রত্যেকটা নারী চায় তার প্রেগনেন্সির সময় তার স্বামী তার পাশে থাকুক, তার খবর রাখুক, কোনো ভুল করলে শাসন করুক, সন্তান জন্ম নেওয়ার সময় পাশে থাকুক। জানেন, বাবা মাকে আপনাকে নিয়ে কত মিথ্যে কথা বলেছি তা জানেন না। যে সময়টাতে আপনাকে আমার বেশি দরকার ছিল সেই সময়টাতে আমার পরিবার আর মাহমুদ আমার পাশে ছিল। তখন যেহেতু আপনার প্রয়োজন হয় নাই, এখনও আপনাকে আমার প্রয়োজন নাই। আমার সন্তানকে আমি মানুষ করতে পারবো, আপনার কোনো প্রয়োজন হবে না। প্লিজ বউ, আমার সন্তানকে একটু আমার করে দাও। আমি ভুল করেছি, আমার ভুলটা শুধরানোর সুযোগ দাও। এবার থেকে আর কোনো ভুল করবো না, তোমার সব কথাই শুনবো, যা করতে বলবো তাই করবো। আমি যদি সত্যি জানতাম তাহলে তোমার প্রেগনেন্টের সময় তোমার পাশে থাকতাম। দেখো না বাবুদের জন্য আর তোমার জন্য কত কি নিয়ে এসেছি। ওরা আমার সন্তান, আপনার না। আমার সন্তানকে আমি সব কিছু দিব, তবুও আপনার দেওয়া কোনো কিছুই ওদেরকে দিব না। আপনার দেওয়া জিনিস লাগবে না, চলে যান আপনি এই বাসা থেকে। তুমি আমাকে মারো, আঘাত করো বউ, তবুও তোমাদের থেকে আমাকে দূরে ঠেলে দিও না। আমি আপনার মতো অতটাও খারাপ না যে গায়ে হাত তুলব। এইসব আমার বাবা মা শেখায়নি। আপনার করা আঘাতে কোনো কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আপনার বলা কথাতে, আমার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়াতে। আপনি নিজের বউয়ের কথা বিশ্বাস না করে বিশ্বাস করেছেন অপর মানুষের কথা। আপনার মতো কিছু খারাপ মনোভাবের মানুষ আছে যারা এক্সের ছেলে মেয়েকে বলে আমি তোমার প্রথম বাবা, তোমার মায়ের সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। কোনো দিন দেখেছেন, শুনেছেন?
কোনো মেয়ে তার এক্সের ছেলে মেয়েকে এইসব নোংরা কথা বলে? আমি তো বলতেছি আমি ভুল করেছি, মাফ করে দাও না, আর চলো না আবার সুখের সংসার করি আমরা, যেখানে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে শুধু একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। বিশ্বাস? তো আবার আপনাকে হাসালেন আমাকে আপনি। আপনার মতো স্বামীর কারণে অনেক মেয়ের জীবন নষ্ট এবং অনেক মেয়েকে জীবন দিতে হয়। ভাবলেন কি করে আমি আবারও আপনার সাথে সংসার শুরু করব? আমি আর কোনো কিছু না বলে আমার ছেলেদেরকে যেই না নিচে যাব, অমনি সুপ্রিয়া, আমার ছেলেদেরকে যদি স্পর্শ করার চেষ্টা করো তাহলে তাদের মেরে ফেলে নিজেও মরে যাব। সুপ্রিয়া এসব কি বলো তুমি? বাবা হয়ে নিজের সন্তান নিতে পারবো না, স্পর্শ করতে পারবো না? কে বাবা? কার সন্তানের বাবা আপনি, যে কিনা সন্তান জন্ম নেওয়ার 3 মাসের অনেক পরে দেখতে আসে, নিতে আসে? আপনি যদি কখনো এখানে আসেন, আমার মরা মুখ আর এদেরও মরা মুখ দেখবেন। আমি সাথে সাথে হাঁটু গেড়ে নিচে বসে পড়লাম। আমি মাথা নিচু করে ফেললাম, চোখ থেকে পানি বের হতে লাগলো। আমি ভাবতে পারিনি সুপ্রিয়া এমন কথা বলবে। সুপ্রিয়ারও চোখে জল, সেও কাঁদতেছে। আজ আমার ভুলে, আমার সব দোষে আমার স্ত্রীর সন্তানকে নিতে পারতেছে না, তারা আমার এত কাছে, নিজের হাত দিয়ে ধরতেও পারতেছে না। আসলে কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। একটা মেয়ে তো তার বাবা মায়ের সংসার ফেলে এমনি চলে আসে না, সে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, বিশ্বাস করুক। মেয়েরা তো বাবার বাড়িতে থাকা অবস্থায় বেশি ভরসা করে তার ভাই এবং বাবাকে, আর বিয়ের পর তার স্বামীকে। কারণ এনাদের সাহসেই তারা পাহাড় পর্যন্ত পাড়ি দিতে পারে। এখানে না থেকে এক্ষুনি তোমার নিয়ে আসার সবগুলো জিনিস নিয়ে চলে যাও। সুপ্রিয়া তোর স্বামী হয়, তার হক আছে নিজের সন্তানকে নেওয়ার। আর ভাইয়া এই ধরেন। মাহমুদ যখন আমার ছেলেকে আমার কোলে দেবে, সেই সময় সুপ্রিয়া মাহমুদের কোল থেকে তাকে কেড়ে নিল। আর এমন ভুল যদি আর কখনো করিস তাহলে তুইও আমাকে আর জীবিত দেখবি না। যে মানুষ তার বউয়ের কথা শোনে না, যে মানুষ তার গর্ভবতী বউকে বাসা থেকে বের করে দেয়, যে মানুষ তার বউয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করে, তাকে আমার প্রয়োজন নেই। আর যদি সত্যি আমি ওই 8-10টা মেয়ের মতো খারাপ হতাম, ভিডিও বের হতো, তাহলে কি মেনে নিত? আজ আমার সন্তানকেও নাজায়ের সন্তান বলতো। ভবিষ্যতে যে আমার সামান্য ভুলের জন্য বাজে কথা শোনাবে না, তার কি গ্যারেন্টি? ভবিষ্যতে যে আমার গায়ে হাত তুলবে না, তার কি গ্যারেন্টি আছে? ভবিষ্যতে যে তার বাসা থেকে তাড়িয়ে দিবে না, তার কি গ্যারেন্টি আছে? যা হয়েছে ভুলে জানা। কি করলে ক্ষমা করবে আমাকে? আপনি তো কোনো ভুল করেন নাই, তাহলে কিসের জন্য ক্ষমা চাচ্ছেন? আমি তো একটা বাচারি মেয়ে, তার কাছে কিসের ক্ষমা? আপনি কি এটা জানেন না? অনেক মেয়ে ছেলেদের সাথে প্রেম করে বেড শেয়ার করার পরও স্বামী সংসার করতেছে। অনেক মেয়ে 3-4টা স্বামী আছে, তারা কি সংসার করতেছে না? ছেলেরা তো মেয়েদেরকে ভোগের পণ্য ভাবে, ভোগ করা হলে চিনি না। প্লিজ একটাবার করে নিতে দাও আমার সন্তানকে, প্লিজ। দরজা ওইদিকে, আসতে পারেন আপনি। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বাচ্চাদের অনেক বড় ক্ষতি করে ফেলবো। ভাঙা সংসার কখনো জোড়া লাগবে না মিস্টার। আর এই সব জিনিস নিয়ে যান, আমাদের লাগবে না এসব। আমি আর কোনো বলতে পারলাম না, মাথা নিচু করে চলে আসতেছি। দরজার কাছে দেখি সুপ্রিয়ার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তখন এক এক করে সবাই বলতে লাগলো, মা, জামাইকে ক্ষমা করে দিও, আবার নতুন করে সব শুরু করো। মাফ করে দিয়ে আবার নতুন করে সব শুরু করে দে। মানুষ তো ভুল করে, তোকে তো মানুষ ক্ষমা করে। আমাকে তার সাথে যেতে বললে আমার মরা মুখ দেখতে হবে। এইরকম অমানুষের সাথে ঘর করা যায় না মা, যে তার নিজের স্ত্রীকে খারাপ নারীর সাথে তুলনা করে, যে স্বামী তার নির্দোষ স্ত্রীর গায়ে হাত তোলে, যে স্বামী বউকে বিশ্বাস না করে অপরকে বিশ্বাস করে, যে স্বামী প্রেগনেন্ট স্ত্রীকে বাড়ি থেকে হাত ধরে বের করে দেয়, তার সাথে সংসার করা যায় না মা। আর আমি যদি তোমাদের সত্যি অনেক বড় বোঝা হয়ে থাকি তাহলে বলো, এক্ষুনি চলে যাই। শামীম, যেতে পারো তুমি। দরকার হলে আমার বোনের বিয়ে অন্য কোথাও দিব, তবুও তোমার বাড়িতে পাঠাবো না। আর সুপ্রিয়া, তোর ট্রেনের টিকিট কাটছি, কালকে সকাল 11টায় তোর ট্রেন। সব কিছু গুছিয়ে নে। আর তোর কোনো কাজের লোক লাগবে বল, আমেনা খালাকে তোর সাথে পাঠিয়ে দিই। ঠিক আছে,
আমেনা খালাকে বলো। আর ধন্যবাদ ভাইয়া তোমাকে। বিয়ে আমি করব, তবে আমাকে সময় দাও আর একজন ভালো মানুষকে খুঁজে বের করো ততদিনে। এখন এখানে কি? তোমরা চলে যাও। আর আমার বোনের বা তার সন্তানের পাশে যেন তোমাকে না দেখি। আমার বন্ধু তো তোমার মতো খারাপ না। তার ভাই হয়ে তুমি বউয়ের গায়ে হাত তোলো। আমারই ভুল ছিল, তাই আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম। আমি আর কোনো কিছু বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে পানি ঝরতে থাকলো আর মাথা নিচু করে চলে আসলাম। শুধু ভাবতেছি, সুপ্রিয়া তো আমাকে ভালোবাসে, আর আমাকে ছেড়ে অন্য কাউকে কেমন করে বিয়ে করবে সে? রাস্তায় দূরে টোকাই বাচ্চাকে আমার হাতে সবকিছু দিলাম। আজ আমার ভুলের কারণে সুপ্রিয়াকে হারিয়ে ফেললাম। বাসায় চলে এসে কাউকে কোনো কিছু বললাম না, চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। আমার ঘরে সুপ্রিয়ার আমার অনেক স্মৃতি আছে, যেভাবে সুপ্রিয়া আমার ঘরে ফিরে নিয়ে আসতে হবে। আমার প্রতি তার ভুল ধারণা ভেঙে দিতে হবে। আমি ঘরে আসার অনেকক্ষণ পর মা, বাবা, ভাবি, ভাইয়া, তৃপ্তি আসলো। তুই নাকি সুপ্রিয়ার নিয়ে আসার জন্য ওদের বাসায় গেছিলি? আমি জানতাম সুপ্রিয়া আর আসবে না। কালকেই চলে যাচ্ছে সুপ্রিয়া অন্য কোথাও। আমাদেরকে যেতে বলেছে ওদেরকে বিদায় দেওয়ার জন্য। তুই কালকে আমাদের সাথে যাবি? যাবো, তবে সুপ্রিয়ার আড়ালে থাকবো আমি। যা ভালো মনে করিস। আগেই বলেছি সুপ্রিয়াকে তাড়িয়ে দিস না। এখন বোঝ আমার আর কি করতে পারি। সবাই আমার ঘর থেকে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে থাকলাম কি করে সুপ্রিয়াকে ফিরে নিয়ে আসা যায়। পরের দিন 10টার সময় রেল স্টেশনে চলে গেলাম। সবাই সুপ্রিয়ার কাছে গেলেও আমি আড়াল থেকেই তাকে দেখতে থাকলাম। কিন্তু সুপ্রিয়া চারিদিকে দেখতে লাগলো, হয়তোবা কাউকে খুঁজতেছে, হয়তোবা কেউ আসার কথা। সুপ্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম আমরা সবাই। এভাবে দিনের পর দিন যেতে লাগলো। সুপ্রিয়াকে আমি ভুলতে পারতেছি না। বাসায় আসার আর অফিস যাওয়া ছাড়া আমার কোনো কাজ নাই। সুপ্রিয়া স্কুল যাওয়া আশা করতে লাগলো। সুপ্রিয়া মন থেকে বলেছে অন্য কাউকে বিয়ে করবে, এটা কোনো কথা না। সুপ্রিয়া শামীমকে কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলেছে। সুপ্রিয়া যাওয়ার আজ প্রায় 2 মাস হয়ে গেল। তো একদিন তার স্কুলে তার সহকারী এক শিক্ষক তাকে বিয়ের প্রস্তাব দেয়। দেখেন, আপনি ভুল ভাবতেছেন। আমি বিবাহিত, আমার স্বামী, সন্তান আছে। কই, একদিনও তো দেখলাম না আপনার স্বামীকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার স্বামীও চাকরি করে, বুঝেছেন? দেখো, আমি তোমার সন্তান আর তোমার দায়িত্ব নিতে চাই। কি বলো তুমি? ফার্দার আর যদি এই ধরনের কথা আমাকে বলেন, আমি কিন্তু প্রধান শিক্ষককে আপনার বিষয়ে জানাতে বাধ্য হব। আরে এসব কি বলো তুমি? তোমাকে আমার ভালো লেগেছে। তুমি অনেক ভালো একটা মেয়ে। তাছাড়া তুমি পর্দা করে চলো। বর্তমানে তোমার মতো মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। আমার তো মনে হয় তোমার স্বামীর সাথে তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার স্বামীর আমানত আমি। এই ধরনের কথা বললে আমি সত্যি এবার প্রধান শিক্ষককে জানাবো। এসব বলেই সুপ্রিয়া সেখান থেকে ক্লাস করাতে চলে যায়। সুপ্রিয়ার সহকারী শিক্ষক অনেক ভালো মানুষ। হয়তোবা সুপ্রিয়া আচরণ, ব্যবহার, চলাফেরা ভালো লাগায় হয়তোবা পছন্দ করছে। সুপ্রিয়া ক্লাস শেষ করে তার বাসায় ফিরে যায়। আজ তার মনটা ভীষণ খারাপ। সুপ্রিয়ার মন খারাপ দেখে আমেনা খালা বলে, কি হয়েছে মামনি, আজ তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? খালা, তেমন কিছু না, এমনি কোনো সমস্যা হয়নি। রোদা রুদ্রি কি ঘুমিয়ে গেছে খালা? সুপ্রিয়া যে স্কুলে চাকরি করে তার পাশেই বাসা ভাড়া নিয়েছে, যাতে বারবার এসে ছেলেদের দেখতে পারে। হ্যাঁ মামনি, একটু আগে ঘুমালো। যাও ফ্রেশ হয়ে আসো, খেতে দিই তোমাকে। সুপ্রিয়া গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া করে। রোদ আর রুদ্রর পাশে গিয়ে শুয়ে পড়ে। আমি এদিকে দিন দিন আরো ভেঙে পড়তেছি আর নামাজ কালাম প্রায় ছেড়েই দিয়েছি। দিন দিন নেশা করাটা আমার বেশি হয়ে যাচ্ছে। সবার আড়ালে আমি এখন নেশা করি, তো জানেও না, কাউকে জানাইও না। একদিন অফিস যাওয়ার পথে দেখতেছি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কান্না করতেছে। তাই তাদের কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে ভাই, এভাবে ওনার হাত ধরে কাঁদতেছেন কেন? ভাইও আমাকে ছেড়ে দিয়ে এখন একজনকে ভালোবাসে। আমার টাকা নাই, বেকার বলে একা ফেলে দিয়ে চলে যাচ্ছে। তোর সাথে এতদিন থেকে আমাকে কি দিয়েছিস? আমাকে বিয়ে করে কি খাওয়াবি? আমি গেলাম, হাত ছাড়। মেয়েরা ছেলেটার হাত ছেড়ে দিয়ে চলে গেল। ভাই, ফুল মানুষকে ভালোবেসেছেন, তাকে দেখে মনে হলো অনেক স্মার্ট মেয়ে। তার পোশাক আর কথাতেই বোঝা গেল আমার ছেলেটা মা বাবার ভালোবাসা না বুঝে মেয়েদের সামনে একটা অপরিচিত মেয়ের পিছনে ছুটে চলে। দেখ ভাই, তুই চাকরি করলে কিংবা তোর টাকা থাকলেও এই মেয়েটা তোমাকে কখনো ভালোবাসতো না। তুমি ধৈর্য ধরে থাকো, তোমার জীবনে তার চেয়েও ভালো কেউ আসবে।
তার কথা মনে করে কষ্ট পেও না। তোমার বাবা মাকে ভালোবাসো, দেখবে এই মেয়েটাকে ভালোবেসে যে সুখটা পেয়েছিলে তার চেয়ে বেশি সুখ পাবে। আমি আর তাকে কোনো না বলে আমার অফিসে চলে গেলাম। সত্য বলতে কি, সব ছেলেরা যেমন খারাপ হয় না তেমন সব মেয়েরাও খারাপ হয় না। এই দুনিয়াতে মানুষ চেনা বড় টাফ। কেউ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জীবন দেয়, আর কেউ বা ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে। একদিন সুপ্রিয়া শামীমের ফটো বের করে কাঁদছিল, তা দেখে ফেলে আমেনা খালা। জামাই বাবাজিকে যদি এতই ভালোবাসিস মামনি, তাহলে তাকে ফিরিয়ে দিলি কেন? তাকে ফিরিয়ে দিতে চাইনি খালা, তাকে শুধু এতটুকু বোঝাতে চাই আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। জামাই বাবাজি তো কোনো ভুল ছিল না। যে কোনো স্বামী তার বউয়ের খারাপ কিছু দেখলে সহ্য করতে পারে না। তিনি কি আমাকে একবার বলতে পারতেন না? আমি তো মনে করেছিলাম পলাশ ভাই আর কিছুই করবে না, তাই তো তাকে আমি কোনো বলিনি। মামনি, দুনিয়াটা বড় কঠিন, আর তার থেকেও কঠিন এই দুনিয়ার মানুষ। আচ্ছা খালা, সব মেয়েরা কি খারাপ? তুমি বলো তো। হ্যাঁ, আমি মানি কিছু মেয়ে আছে যারা খারাপ, তাই বলে কি সব মেয়ে খারাপ? খালা, আমাদের দেশে বহু জাতির মানুষ বসবাস করে, এক একজন এক এক রকম পোশাক পরে। খালা, আমি জানি মেয়েরা যদি ওয়েস্টার্ন ড্রেস, মডার্ন ড্রেস পরে ছেলেদের সামনে দিয়ে না যায় তাহলে তো ছেলেরা মেয়েকে বিরক্ত করবে না। মেয়েরা যদি ছেলেদেরকে পাত্তা না দেয় তাহলে তো ছেলেরা মেয়েদের পিছনে ছুটে চলতো না। এই দুনিয়াতে সব ছেলে মেয়ে দেহের লোভে ঘোরে না, কিছু ছেলে মেয়ে সত্যিকারের ভালোবাসা পেতে চায়। আমাদের জামানায় এমন ছিল না মামনি। যদি কেউ কাউকে না পেতে তাহলে তার কখনোই কোনো ক্ষতি করতো না। এখনকার যুগে খুব খারাপ কিছু হয়, পারলে একজন আর একজনকে সাহায্য করত, একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা ছিল। খালা, আগে সবার লজ্জা শরম ছিল, এখন সেগুলো নাই। এখন তো অনেকে সবার কাছে পরিচিত পেতে অনেক কিছুই করে। জামাই বাবাজিকে মেনে নিয়ে আবার শুরু করো মামনি। আমি তো তাইই চাই। সবার থেকে কোনো মেয়ে আলাদা থাকতে চায় না খালা। সব মেয়েরা পরিবারের সবার সাথে থাকতে চায়। যতবার ওনার কাছে ফিরে যেতে চাই ততবার তার বলা খারাপ কথাগুলো কানে বাজে খালা। কোনো দিনও কোনো ভালো মেয়ে হোক আর খারাপ মেয়ে হোক, তার আপনজনের কাছ থেকে বাজে কথা সহ্য করতে পারে না। কেউ ভুল করলে তো তাকে ভুল ধরিয়ে দেওয়া দরকার, তারপর সে কি আবার ভুল করেছে কিনা দেখো, তারপর তাকে বলো ধরো। তোমার কথাও ঠিক আছে মামনি, তবুও এসব আর না ভেবে নতুন করে সব শুরু করো। আমাকে কিছুদিন সময় দিতে হবে খালা। তোমার যা ইচ্ছা মামনি। সেদিনটা ওভাবেই কেটে যায়। পরের দিন সুপ্রিয়া তার স্কুলে গিয়ে 10ম শ্রেণীর ক্লাস করার ফাঁকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। ক্লাস তো শেষ, তোমাদের সবাইকে কিছু বলতে চাই। জি ম্যাম, বলেন। তোমাদের যে এখন বয়স, এই বয়সে তোমাদের মতো বয়সী ছেলেমেয়েরা অনেক ভুল কাজ করে। তোমরা কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ শিক্ষক, কেউ বা চাকরি করবা, কেউ রাজনীতি করবা, কেউ বা এখান থেকেই ঝরে যাবা। তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, তোমরা ভবিষ্যতে কোনো কিছু করে তাদের দেখাশুনো করবা। এই সময় অনেক ছেলে মেয়েদের সাথে প্রেম করার জন্য উতলা হয়ে যায়। অনেক ছেলে মেয়ে প্রেম করে বাড়ি থেকে এই বয়সেই বেশিরভাগ পালায়। শোনো, নিজেদের এমন করে গড়ে তোলো তোমাদের কাছে যেন ভালো কেউ এমনি চলে আসে। এই বয়সে অনেক ছেলে নেশায় আসক্ত হয়ে যায়। তোমাদের বলি, কখনো কোনো খারাপ রাস্তা বেছে নিবে না। সঙ্গ দোষে লোহা ভাসে, কথাটা মাথায় রেখো। যেমন সঙ্গীর সাথে বের হবা ঠিক তার মতোই হবা। সবসময় খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। সবসময় ভালো ভালো বই পড়বে। তোমরাও ভবিষ্যতে বাবা মা হবে। নিজেদের সন্তানকে সেই রকম করে গড়ে তুলবে যাতে তাকে কেউ খারাপ না বলে। তোমাদের সামনে এখনো অনেক পথ বাকি আছে, তাই কোনো সিদ্ধান্ত একাই নেবে না। কোনো কিছু ঘটলে মা বাবা, বড় ভাই বোনের সাথে শেয়ার করবা। মেয়েরা, তোমরা কাচের মতো,
সামান্য কলঙ্ক লাগলে তোমরা শেষ। তাই প্রতিটা কদম দেখে শুনে ফেলতে হবে। আর ছেলেরা সব সময় গুরুজনকে সম্মান করবে, আর পারলে সিনিয়র ভাইদের কাছ থেকে ভালো ভালো উপদেশ নিবে। ছেলেরা ছাড়া যেমন মেয়েরা চলতে পারে না, মেয়েরা ছাড়া ছেলেরা চলতে পারে না। আর তোমরা এই বয়সে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ো না, তাহলে তোমাদের ক্যারিয়ার নষ্ট হবে। ক্লাস থেকে বের হয়ে সুপ্রিয়া আবার সেই শিক্ষকের সামনে পড়ে। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি? কোথায় আর ভালো থাকতে পারলাম, তুমি তো আমাকে ভালোই বাসো না। দেখেন রিশাদ সাহেব, আপনাকে আগেও বলেছি, এখনও বলতেছি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আর তার আমানত আমি। আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার চেয়ে ভালো কাউকে পাবেন। দয়া করে এই ধরনের কথা বলবেন না। শুনলাম আপনার স্বামীর সাথে নাকি অনেক দিন থাকেন না, এমনকি তার সাথে আপনার ছাড়াছাড়ি হচ্ছে। তাহলে আমাকে গ্রহণ করতে আপত্তি কোথায়? দেখো, তোমার আগের স্বামীর থেকে বেশি সুখে রাখবো আমি তোমাকে। আপনার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? কে বলেছে আপনাকে এইসব কথা? আমি আমার স্বামীকে ছেড়ে দিব? বাঙালি মুসলিম মেয়ের স্বামী বেঁচে থাকা অবস্থায় অন্য কোনো পরপুরুষকে নিয়ে ভাবনাটাও পাপ। আর আপনাকে করব বিয়ে আমি? আমাদের সংসারে একটু সমস্যা হয়েছে, তাই বলে আমার স্বামীকে ছেড়ে দেব ভাবলেন কি করে? সুপ্রিয়া রিশাদকে কোনো বলতে না দিয়ে বাসায় চলে আসে। এসে আমিনা খালাকে বলতে শুরু করে, ছেলেরা এমন কেন? মেয়েদের পিছনে কি তাদের পড়ে থাকতে হবে? আজ আমার সহকারী শিক্ষকের মতো কিছু খারাপ ছেলেদের জন্য অনেকের সংসার ভেঙেছে। কিভাবে আমাকে ভালোবাসা আর বিয়ের কথা বলতে পারে? স্বামীর সাথে তার বউ না থাকলে মানুষ এমন কথাই বলবে। থাকবো না এখানে, আমি কালকেই বাসা চলে যাব, তারপর ওনাকে আমার সাথে নিয়ে আসবো। সত্যি বলতেছো মামনি? অনেকদিন বাসার কাউকে দেখি না, বাসা যেতে হবে। তুমি সব গোছগাছ করো খালা। আমার বাসাতে মনমরা হয়ে থাকাটা সবাই লক্ষ্য করতে পেরেছে, তাই বাসার সবাই সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দেবে। আর যেহেতু সুপ্রিয়া আমার জীবনে ফিরে আসবে না, তাই বাসার সবাই মেয়ে দেখা শুরু করে দিল। তারা ভালো একজন উকিলের সাথে দেখা করে ডিভোর্সের কাগজ তৈরি করে ফেললো। আমি বাসাতে কাউকে না বলতে পারলাম না। আজ প্রায় 6 মাস হয়ে গেছে। সুপ্রিয়া একটা বারো আমার খোঁজ খবর রাখলো না। সে যদি অন্য কাউকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন নয়? কিছুদিন পর মেয়ে দেখতে গেলাম, সবার মেয়ে পছন্দ হলো। মুখ বিয়ের দিন তাই সব ঠিক করে ফেললো। আমরা সবাই সেখানে চলে আসলাম। মেয়েরা গরিব ঘরের, এবার ইন্টার্ন পড়ে। গরিব বলে হয়তো বা আমার মতো বিয়ে করা ছেলের হাতে তাদের মেয়েকে তুলে দিতে চায়। আর বাসার সবাই বলেছে তারা শুধু মেয়ে চায়, কোনো যৌতুক চায় না। হয়তো যৌতুকের দিবার ভয়ে মেয়েটাকে আমার সাথে বিয়ে দিতে চাইলো। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমার চেয়ে বয়স অনেক ছোট। বাসাতে আসার পর সবাই জিজ্ঞেস করলো মেয়ে পছন্দ হয়েছে কিনা। আমি শুধু বলেছি সবার পছন্দ হলে আমার না করার কিছু নাই। তখন আব্বা ভাইয়াকে দিয়ে সুপ্রিয়াদের বাসাতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আমি বাসা থেকে বাইরে আসলাম, এসে দেখি আমাদের এলাকার এক ছেলে যে কিনা মেয়েদের সাথে খেলতে পছন্দ করে, সে তার মতো একটা মেয়ে যে ছেলেদের সাথে খেলতে পছন্দ করে তাকে বিয়ে করছে নাকি। আসলে দুর্নীতি যে যেমন করবে, এই দুর্নীতিতে তাকে সেই পাপের সাজা ভোগ করতে হবে। আজ আমি আপনার ক্ষতি করব, কাল আপনারও ক্ষতি হবে। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিতে গেলাম, ফেরার পথে দেখলাম একটা মেয়ে মুখ ঢাকা, সে আর একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে, আর ছেলেটা মাথা নিচু করে আছে। আমি তাদের একটু কাহিনী শোনার জন্য তাদের কাছাকাছি গেলাম। কি বলছিলাম না, মাথার উপরে আল্লাহ আছে, তোমার বিচার একদিন তিনিই করবে। ছেলেটা মাথা নিচু করে চুপ হয়ে আছে। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে তোমার বন্ধুরা সহ রেপ করেছিলে, সেটা কেউ জানে নাই যে তুমি আমার সাথে এমন করেছো। তোমার নামে থানায় মামলা করে ক্ষমতার টাকার দাপটে বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ আর বাঁচতে পারলে না। প্লিজ এতগুলো মানুষের সামনে অপমান করবেন না। হ্যাঁ আমি খারাপ, তাই বলে তো আর সব ছেলের খারাপ না। আমি শুধু তোমাকে খারাপ বলেছি, অন্য ছেলেদের কেনা। সবাই শুনুন, আমাকে এই লোকটা তার বন্ধুরা সহ রেপ করে। আজ আমি অনেক সুখী আছি স্বামী সন্তান নিয়ে। কিছুদিন আগে এই খারাপ লোকটার বোনের প্রেমিক তার সাথে রুম ডেট করে, তার ভিডিও বানিয়ে
নেটে ছেড়ে দিছে, আজ সবাই তা দেখেছে। সবাই শুনে রাখুন, পাপ বাপকেও ছাড়ে না। সকালবেলা আপনার ক্ষতি আমি করব, সন্ধ্যাবেলা আপনার ক্ষতি আর একজন করবে। আজ আমি আপনার ভালো করব, কাল আমার সাথেও ভালো হবে। আল্লাহর মায়ের আক্কেলের বাইর। আজ টাকা দিয়ে তোমার বোনের সম্মান ফিরিয়ে দিতে পারবে? এই টাকার জোরে তুমি অনেক মেয়ের ক্ষতি করেছো, আর তোমার বোন টাকার গরম দেখিয়ে অনেক নিরীহ ছেলের কেরিয়ার নষ্ট করেছে। আল্লাহ আজ তার সঠিক বিচার করেছে। খুব আমি শুধু চেয়েছি যে দর্শক হয়ে ছেলেটার মেয়েটার কথা শুনলাম। মেয়েটা ঠিক বলেছে, কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকে না। বাসাতে চলে আসলাম। আগামী পরশু আমার বিয়ে। এদিকে আমার বাসার সবাই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এখন জানি খুব বেশি সুপ্রিয়াকে দেখতে মন চাচ্ছে। কেন জানি মন বলতেছে সুপ্রিয়া আমাকে মন থেকে একটা কথাও বলে নাই, হয়তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য, নয়তো বা অভিমান জমে থাকার কারণে। এদিকে সবাই আমার বিয়ের সব প্রস্তুতি সেরে ফেলেছে। বিয়ে হবে যখন আর 2-3 দিন পর, তখন হঠাৎ করে একটা সমস্যা হলো, যার কারণে বিয়ে আরো কয়েকদিন পিছিয়ে গেল। সমস্যা বলতে আমার বড় ভাইয়ের মেয়ে প্রান্তি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। তাকে নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। ডাক্তার প্রান্তিকে দেখে বলে তেমন কিছু হয়নি, এমনিতেই সুস্থ হয়ে যাবে, আর তার জন্য কিছু ওষুধ লিখে দেয়। বিয়ে যেহেতু পিছিয়ে গেছে, আবার অফিস থেকেও ছুটি নেওয়া হয়ে আছে, সেহেতু বাসাতে বসে থাকা লাগতেছে। আর আমি যেহেতু সবসময় মন মরা হয়ে থাকি, তাই আব্বা মা ভাবি মিলে সিদ্ধান্ত নিল যে মেয়েটার সাথে আমার বিয়ে হবে তার সাথে যেন আমি আলাদা সময় কাটাই। তাই তারা মেয়েটার বাবা মাকে ফোন করে বিষয়টা জানলো। মেয়ের বাবা মা রাজি হয়ে গেল আর আমাকে যেতে বললো। আমি প্রথমে প্রান্তি আর বাসার সবাইকে ছেড়ে দিতে রাজি হয় নাই। তখন সবাই মিলে আমাকে জোরাজোরি করে। যদি সুপ্রিয়া অন্য কাউকে বিয়ে করতে চায় বা পরে বিয়ে করে সুখী থাকে, তাহলে তুই কিভাবে থাকবি? আমার সেই হাসি খুশি থাকা ছেলেটাকে আমি চাই। তুই যা এখান থেকে, গিয়ে তোর হবু বউয়ের সাথে একান্ত সময় কাটা। যে তোকে জানুক, তুই তাকে জান, তাহলে তোদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। দেখবি ওই মেয়ে তোকে সুপ্রিয়ার চেয়েও বেশি ভালোবাসবে। আর মেয়েটাও অনেক ভালো, দেখলি না কেমন লাজুক স্বভাবের। প্রান্তি সুস্থ হোক, তারপর না হয় যাবো। আমি এমন এক বাবা যে নিজের সন্তানের নামও জানে না, আমার নিজের সন্তানকে নিতেও পারে নাই, তাই তো ভাইয়া ভাবের মেয়ে কি এতটা ভালোবাসি। প্রান্তির কোনো হলে আমি এবার ঠিক থাকতে পারি না। পাগল ভাই আমার, আমরা কি বলেছি প্রান্তি তোর মেয়ে না? আর শুনলিলা ডাক্তার কি বলল? প্রান্তির কিছুই হয়নি, সে এমনিতেই সুস্থ হয়ে যাবে। তবু আর একটা কথা, সুপ্রিয়াকে চাইলে তো আর ভুলে যেতে পারবো না। সুপ্রিয়া তো আমার জীবনের প্রথম নারী ছিল, প্রথম ভালোবাসা ছিল। আজ আমার আগের রাগের আর ইগোর কারণে তাকে হারালাম। তুই ওকে ভালোবাসিস বলেই এমন ঘটনার জন্য তার সাথে এমন ব্যবহার করেছিস। তাই বলে সে তোকে ছেড়ে দূরে থাকবে আর আরেকজনকে বিয়ে করতে চাইবে? সুপ্রিয়া যদি সত্যিই তোকে ভালোবাসতো, তাহলে তোকে ছেড়ে থাকার কথা কখনোই মুখে তুলতো না। দাদু, আমি ভালো আছি। তুমি আম্মুর কথা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলবো। তাই নাকি আমার বুড়িমা? প্রান্তি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললো। 2 বছর এখনো হয় নাই, ওর তাতেই কথার ভুল ঝুড়ে ধরে বসেছে। আব্বা মা ভাবি ভাইয়ার তৃপ্তির সাথে আমার ছেলে দুটো নিশ্চয় আমার কথা মনে করে। হতে পারে তারা এখনো ছোট, তাদেরও তো বাবার ভালোবাসা চাই। একটা মা যেমন তার সন্তানকে বাবার ভালোবাসা দিতে পারে না, তেমন একটা বাবাও তার সন্তানকে মায়ের ভালোবাসা দিতে পারে না। বাবার ভালোবাসা শুধু বাবাই দিতে পারে, আর মায়ের ভালোবাসা শুধু মাই দিতে পারে। তাহলে কোথাও যাচ্ছিস? বিকালে যাই আব্বা। ঠিক আছে। আমি প্রান্তিকে কোলে নিয়ে আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম, আর প্রান্তিকে আমার 2 পায়ের পাতার উপর রেখে হাঁটু ভাঁজ করে ওঠানামা করতে লাগলাম। প্রান্তির কথা এখনো ঠিকভাবে স্পষ্ট না, অনেক কথা মুখে উচ্চারণ করতে পারে না। আমি যখন প্রান্তিকে ওঠানামা করতেছি, প্রান্তিক খিলখিল করে হাসতে থাকে। যখন থামি তখন বলে আবাল তাতু আবাল। এই হচ্ছে ছোট বাচ্চা, ওদের কোনো কিছু নতুন শেখালে সেটার জন্য পাগল হয়ে যায়। ওদের যদি উপরে ছুড়ে দিয়ে আবার 2 হাত দিয়ে ধরেন, প্রথমে কান্না করলেও পরে যখন ধরেন তখন ইচ্ছা মতো হাসতে থাকে। তখন তার মনে একটা বিশ্বাস থাকে তার বাবা মা ভাই বোন আত্মীয় যে যা করুক না কেন তার কোনো ক্ষতি হতে দেবে না। তাই সে বারবার সেই কাজগুলোই করতে বলে। প্রান্তিকে এবার আমার বুকের উপর বসালাম, সে আমার বুকের উপর বসে গাড়ি চালাতে লাগলো। আমি পকেট থেকে ফোন বের করে ভাইয়াকে ফোন দিলাম। কিরে, অসময়ে ফোন দিলি যে? না মানে ভাইয়া একটা কথা জানার ছিল। বল, কি কথা? আমার কাজ আছে। তুমি যে ডিভোর্স পেপার নিয়ে সুপ্রিয়াদের বাসাতে গিয়েছিল, ওরা কিছু বলেছে?
সুপ্রিয়ার বাবা মা একটু মন খারাপ করলেও ওর ভাইয়া খুশি হয়েছে। সুপ্রিয়ার ভাই আমাকে বলেছে আমরা ডিভোর্স পেপার না দিলে তারা নাকি পাঠিয়ে দিত, আর ওরা সুপ্রিয়ার জন্য ছেলেও দেখছে নাকি। এতে নাকি সুপ্রিয়ার অমত নাই। সুপ্রিয়া কি নিজে বলেছে ও অন্য কাউকে বিয়ে করবে? তা তো জানি, আমার বন্ধু মানে সুপ্রিয়ার বড় ভাই, তো সেটা বলছে আমাকে। সত্যি মিথ্যা ওর ভালো জানে, আর সুপ্রিয়ার মতামত ছাড়া তো ওরা এগোতে পারবে না, তাই না? তুই সুপ্রিয়ার চিন্তা বাদ দে, বাবা মা যার সাথে তোর বিয়ে ঠিক করেছে এখন তাকে নিয়ে ভাব। আমি তোর ভাই হয়ে তোর ক্ষতি করছি রে। তোর সাথে যদি সুপ্রিয়ার বিয়ে না দিতাম তাহলে আজ তুই নেশা করতি না, রাত করে বাসায় ফিরতি না। আমি নেশা করি তুমি কেমন করে জানলে? তোর ভাবি তোর কাপড় ধুতে গিয়ে তোর প্যান্টে পকেটে সিগারেট আর লাইটার পায়, তারপর আমাকে বলে। আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি তুই আর আগের শামীম নাই। তে তোর ভাবি আর মা আব্বাকে বলে তোর বিয়ে ঠিক করলাম, যদি আবার ভালো হয়ে যাস। আমি আর কোনো কিছু না বলে ফোন কেটে দিলাম। যে এটাই ভাবি কে কোনোদিন আগে চোখেও দেখি নাই, সেই ভাবি এখন আমার কত চিন্তা করে। অনেকের ভাবি আছে, তবে সবার ভাবি সবার চিন্তা করে না। সব মেয়েরা ভাবি হলে ভালো হবে তা কিন্তু না। হয়তো প্রথমে নতুন হিসাবে সবার সাথে ভালো ব্যবহার করবে, তারপর তার আসল রূপ দেখাবে। আজকাল তো ভাইদের সম্পর্ক এই খড়দের বউয়ের জন্যই নষ্ট হয়ে যায়। ভাই হয়ে যায় ভাইয়ের শত্রু। বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার গাড়ি নিয়ে আমার হবু বউয়ের বাসাতে চলে গেলাম। আমি যাওয়ার পর তারা আমাকে দেখে জামাই আদর করা শুরু করে দিল, কিন্তু যার সাথে বিয়ে হবে তাকেই তো দেখতেছি না। কিছুক্ষণ পর আমার হবু শ্বশুর আমার হবু বউকে আমার কাছে দিয়ে ওরা বাইরে চলে গেল। হয়তোবা তারা বুঝতে পেরেছে আমি তাদের মেয়ের সাথে কথা বলতে চাই। মেয়ে আসার পর থেকে একবারও আমার দিকে চোখ তুলেও তাকালো না, হয়তোবা লজ্জা করতেছে। তাই আমি প্রথমে শুধু বললাম, কেমন আছেন? কোনো কারণে কি আপনার মন খারাপ, নাকি আমাকে আপনার পছন্দ হয়নি? এ মা, এটা কি বলেন? আপনাকে পছন্দ না হওয়ার কি আছে? আর আমি ভালো আছি। আমি আসলে ছেলেদের সাথে কথা বলতে ভয় করি। আপনার সাথে তো আমার বিয়ে হবে, তখনও কি আমাকে ভয় করবেন? তখন সেটা দেখা যাবে। আমাকে আপনি করে না বলে তুমি করে বললে খুশি হব, কারণ আমি আপনার থেকে ছোট। ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে। এবার আপনার নামটা বলুন। আমি তো জানি না, সেটা পাঠক পাঠিকারাও জানে না। তুমি করে বললে আপনাকে আমি আমার নাম বলবো। আচ্ছা, সেদিন তো আমাকে দেখতে আসছিলেন, শুনেন নাই নাম? আসলে কি যে বলবো, তখন অন্য চিন্তায় ছিলাম, তাই খেয়াল করিনি। আবারও আপনি করে বলতেছেন কিন্তু। সরি, বলো তোমার নাম। আসমা আক্তার, অনন্যা। আমি আসমা বলবো না, অনন্যা বলেই ডাকবো। আপনার যা ভালো মনে হয়। তা তোমার পড়াশোনার কি খবর? বিয়ের পরও কি পড়তে চাও? আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। বিয়ের পর তো আপনাদের বাসায় কাজ করে নিবেন সারাদিন, আমাকে কি পড়াবেন নাকি? আমি তো টিভিতে দেখেছি বড়লোকের ছেলেরা গরিবের মেয়েকে বিয়ে করে তাদের বাসার কাজের মেয়ে বানায়, নয়তো বা বিক্রি করে দেয়। এবার বুঝলাম মেয়েটা একটু পাগল টাইপের। সে কোনো না কোনো কারণে মেন্টালিটি আঘাত পেয়েছে, কারণ এটার পুরো কোনো মেয়ের কথা এমন ছোট বাচ্চার মতো হতে পারে না। তোমাকে কি একবারও বলেছি তোমাকে দিয়ে আমার বাসার কাজ করাবো বা তোমাকে বিক্রি করে দেবো? এগুলো বলা লাগে না, আমি টিভিতে এসব দেখি। যদি গরিবের মেয়েটা রাজি না হয় বিয়ে করতে, তাহলে তাকে জোর করে গুন্ডা দিয়ে তুলে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে মেয়েটাকে মারে। পরে মেয়েটা গলায় দড়ি দিয়ে মরে যায়। আচ্ছা, তাকে না হয় গুন্ডাগুলো এক এক করে মেরেছে, তাই বলে মেয়েটাকে মরতে হবে? আরে ভাই, এখানে কোনো মারার কথা বলতেছে, বুঝছেন? না বুঝলে কিছু করার নাই, বুঝলে বুঝবো, তা না বুঝলে আমার মন বলতেছে মেয়েটা কোনো না কোনো কারণে খুব ভয়ে আছে। তাই ঘরের বাইরে এসে শ্বশুরকে বললাম, সরি হবু শ্বশুর, আমি অনন্যকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে চাই। তখন হবু শ্বশুর বললো তার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। সেখানে নাকি তার 3 সিটের বিল্ডিং বাড়ি আছে। প্রতি সপ্তাহে আমার শ্বশুর সেই বাড়িতে যায়, আর তার চাষের জমি আর পুকুর বর্গায় দিয়েছে সেগুলো দেখতে। পরদিন আমি আর অনন্য গাড়ি করে তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যেতে লাগলাম। অনন্য তো যাবেই না গ্রামে, তার নাকি সেখানে যেতে ভয় করে। তার বাবা মা বোন অনেক জোর করে আমার সাথে পাঠিয়ে দিল। দুজনেই গাড়ির সামনের সিটে আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু অনন্য গাড়ি জানলার কাছে গুটিসুটি হয়ে সিটের উপরে পা তুলে আসে। আমি কিছুই বুঝলাম না সেখানে ভয় পেয়ে আছে এত। দীর্ঘ জার্নি করার পর আমরা গন্তব্যে এসে পৌঁছলাম। অনন্যাকে গাড়ি থেকে নামতে বললে সে চারিদিক ভালো করে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে তার বাড়ির ভিতরে ঢুকে গেল। আসলে অনন্যা আমাকে পুরো পথ বলে দিয়েছে, ভয়ে থাকলেও সে রাস্তা চিনিয়ে দিয়েছে। সে গতকাল থেকে দেখতেছি অনন্যা আমার কাছ থেকে দূরে দূরে থাকে।
মাঝে মাঝে সুস্থ মানুষের মতো কথা বলে, মাঝে মাঝে মনে হয় সে অস্বাভাবিক। ওদের বাড়িতে ঢোকার পর অনন্যা রান্নাঘরে চলে গেল। আমিও ওর পিছন পিছন গিয়ে দেখি রান্নাঘরে সব জিনিস আছে। তার মানে ওর বাবা আসতো বলে এসব আগে থেকে রেখে দিয়েছে। অন্যরা আমাদের চেয়ে অনেক গরিব, তবুও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করে। পেছনে ঘুরে আমাকে দেখে অনন্যা বলে, আপনি ডান দিকের ঘরটাতে গিয়ে বসুন, আমি রান্নাটা সেরে ফেলি, পরে আপনার সাথে বসে না হয় গল্প করব। আরে এই মেয়ে দেখি গিরগিটির মতো রং বদলায়, এবার দেখি পুরো দমে সুস্থ মানুষ। এই মেয়ে কি শুরু করে দিয়েছে! কিছুক্ষণ আগেও তো সেই ভয় ছিল, এখন দেখি সব ঠিক। আমি তো আমার সব চিন্তা ভাবনা এই মেয়ের জন্য ভুলে গেছি। না বাসার কারো কথা মনে হচ্ছে, না সুপ্রিয়া। এই মেয়ের সাথে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। নাকি কোনো জিনপুত্রের আসর আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তা সুবহান আকা ইন্নী কুনতু মিনাল জালিমিন বলে এই বুকে থুথু দিতে থাকলাম। আমি দৌড়ে অন্যার বলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকলাম। আগে নানিমার কাছে শুনেছি গ্রামে নাকি খুব জিনভূত দেখা যেত, এমনকি আসমান থেকে জমিন পর্যন্ত সাদা ধপধপে কাউকে দেখা যেত। আল্লাহ আমাকে বাঁচাও। মা, আব্বা, আমি এই মেয়েকে বিয়ে করবো না। আল্লাহ গো। রান্নাঘর শেষ হলো, অনন্যা আমাকে খেতে ডাকে। আমি যেতে চাই না, সে এবার দরজা ধাক্কাতে থাকে। আমার ভয় আরো বেড়ে যেতে লাগলো। তখন জোরে জোরে বড় দোয়া পড়তে থাকি আর ভূত ভূত করতে থাকি। এখানে আবার কোথা থেকে ভূত আসলো শুনি? আপনি দরজা খুলুন। সেই 7 সকালে নাস্তা করেছেন আর তো কোনো খাননি, এবার দরজা খুলে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিন আপনি। যাবো না, তোমার মাঝে ভূতের আচর আছে, আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না। তোমরা আমাকে কার সাথে বিয়ে দিতে চাও গো? আমাকে তো এই মেয়ে মেরেই ফেললো। দেখেন, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনি যদি দরজা না খুলেন, এবার কিন্তু দরজা কুড়াল দিয়ে কেটে ঘরে ঢুকে সত্যি সত্যি আপনার ঘাড় মটকাবো। ও ভূত খালা, আমার সাথে এমন করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করে নাই, আর আমার কোনো ক্ষুধা লাগে নাই। আপনি খেয়ে নিন। আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে ছাড়া আমি কেমন করে খাই? আপনাকে সাথে নিয়ে খাবো, আর কিছুদিন পর তো আপনার ঘরের বউ হব। তখন আবার কথার খোঁটা দিবেন আমাকে? আমার বাড়িতে, আমার এলাকায় বেড়াতে এসেছেন, আপনাকে না খাইয়ে রেখেছি? ও ভূত খালা, আমার কোনো ক্ষুধা লাগে নাই, আপনি খেয়ে নিন না, আমি পরে খাবো। আর আপনাকে কোনো কথার খোঁটা দেবো না। আমার কি মাথা খারাপ? ওদের বাড়িতে এসেছি তাকে খোঁটা দেবো? ওই বেটা, কে তোর খালা? কে ভূত? তুই ভূত, তোর বাপ ভূত, তোর মা ভূত, তোর 14 গোষ্ঠী ভূত। দরজা খোল, না হলে তোর খবর খারাপ আছে। আমার খুব ক্ষুধা লেগেছে। আল্লাহ গো, আমাকে বাঁচাও। এই মেয়ের গায়ে আবার ভূত ভর করেছে, তার নাকি খুব ক্ষুধা লেগেছে, আমাকে মনে হয় খেয়ে ফেলবে। আল্লাহ গো, বাঁচাও গো। ও মা, গেল কোথায় তোমরা? কোন ছেলেকে মেরে ফেললো, আমি মনে হয় আর বাঁচবো না। ওই বেটা, সেই তখন থেকে কি ভূত ভূত করছিস? তোকে আদর করে ভালোবেসে ডাকাটা ভুল হয়েছে। দাঁড়া, তোর কি করি শুধু দেখ। এ কেমন মেয়ে রে বাবা, তবু স্বামীকে তুই তুকারি করে বলতেছে। আমি শিওর এই মেয়েকে ভূত আবারও ফর করছে। আবার সন্ধ্যা হয়ে এলো, নানিমার কথা শুনেছি রাতে নাকি জিন ভূতের উপদ্রব বেশি হয়। এবার আমার কি হবে? আমাকে আর বাঁচিয়ে রাখবে না ভূত খালা, টুকু হবু ভূত বউ। অনন্যা বউ, মাফ করে দাও, আর আমি তোমার সাথে থাকবো না, আমি পালাবো। কিছুক্ষণ সবকিছু নীরব। যাক বাবা, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। যা একটু বিছানায় শুয়ে থাকি, গলাটা শুকিয়ে গেছে, পানিও নাই ঘরে। আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া, আজ তোমার জন্য বেঁচে গেলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, চোখে ঘুমটা এসে গেছে প্রায়। হঠাৎ করে কিছু একটা শব্দ হতে থাকলো। প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু শব্দটা আরো জোরে জোরে হতে লাগলো। কেউ বুঝে গাছ কাটতেছে আমার মনে হলো, তাই তাড়াতাড়ি সজাগ হলাম। রাতে আবার কে গাছ কাটে? নাকি এই বাড়িতে বাস করা ভূতগুলো এমন করতেছে? এবার খেয়াল করে দেখলাম কেউ একজন দরজার বাইরে থেকে কিছু দিয়ে দরজা কাটতেছে। ওরে বাবা, অনা তো বললো সে কুড়াল দিয়ে দরজা কেটে ঢুকবে। আল্লাহ গো, বাঁচাও, আমি এই মেয়েকে বিয়ে করবো না, সুপ্রিয়ার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। মা, এ দেখি দরজা অন্য কেটে কেটে ফেলেছে। কাঠের এত সুন্দর ডিজাইন করা দরজা, যার কাটতে দয়া হলো না, সে কি আমাকে আস্ত রাখবে? ও মা, আমাকে কোন বিপদে ফেলে দিলে গো। দেখতে দেখতে চোখের পলনে অনন্যা দরজা কেটে ফেললো। দরজা কেটে আমার কাছে আসতেছে। আমি চোখ অনন্যার দিকে করে দেখি ওর চোখ গিয়া বড় বড় হয়ে গেছে আর লাল বর্ণ ধারণ করেছে। চুলগুলো এলোমেলো, পুরো ঘেমে একাকার হয়ে গেছে। আমার কাছে এসেই তার বা হাত, নখওয়ালা হাত দিয়ে আমার গলা খামচে ধরলো। আমি ভূত, আমি তোর খালা। এবার দেখ এই ভূত তোর কি করে। আমার কথা তুই শুনিসনি, আজ তোর খবর আছে। তোকে আজ মেরে ফেলবো, শালা খবিস।
আল্লাহ, এদিকে সত্যি সত্যি অনন্যাকে ভূতে ধরেছে। আজ আমার শেষ দিন। আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা। আব্বা মা, আমাকে ক্ষমা করে দিও। আজ আমি শেষ। গলা দিয়ে রক্ত ঝরতে থাকলো। আসলে অনন্যার নখ গলার আঁচড়ে আটকে গেছে। করুণ ভাবে বললাম, আমাকে মাফ করে দিন ভূতে আম্মা। আমি আর আপনাকে খালা বলবো না, আপনার সব কথা শুনবো। শামীমের বাচ্চা, তুই আজ শেষ। আমি তোর হবু বউ হব, আর আমাকে আম্মা ডাকিস? আমি তো অনন্যাকে বিয়ে করবো ভূতে আম্মা। আপনাকে কে বিয়ে করবে? তোর বিয়ের শখ আজ মিটিয়ে দিব। শালা বান্দরের বান্দর, গ্রামের ধলা ইঁদুর, সারা রক্তের টিকটিকি। এবার আমি পুরোপুরি বুঝলাম আর আমার রক্ষা নাই। আমার পুরো শরীর ভয়ে কাঁপতে থাকলো, আর শরীর দিয়ে ঘাম ঝরতেছে। মাথার উপরে ফ্যান চলার পরও আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানা আবিষ্কার করলাম। চোখ মেলে দেখে দিন হয়ে গেছে। গলায় হাত দিয়ে দেখলাম আটালো কিছু দেওয়া, মানে কেউ গলায় মলম লাগিয়েছে, আর গলার ব্যথাও নাই। যখন বিছানা থেকে নেমে দরজার কাছে যাব তখন আবারও গত রাতের কথা মনে পড়ে গেল, আর আমি ভয় পেয়ে গেলাম। আমি একটি দরজার কাছে গিয়ে মাথা বের করে চারিদিকে দেখতেছি কোথাও অনন্যা আছে কিনা। আমাকে পালাতে হবে। যেই না মাথা বের করে বাইরে দেখবো, অমনি অনন্যা ঘরে প্রবেশ করলো। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম, আর আমার শরীর কাঁপতে থাকলো। দেখেন, আমি জিন ভূত কেউ না। আমাকে যদি এসব কেউ বলে, আমার কখন ভীষণ রাগ উঠে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি নিজেও জানি না আমার মাঝে মাঝে কি হয়ে যায়। তবে ছেলেদের দেখলে আমার ভীষণ ভয় করে। তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না। তবে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি অনেক ভালো একজন মানুষ। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি, খেয়ে আমরা একটু আমাদের গ্রামটা ঘুরে দেখব। আজ প্রায় 3 বছরের পর আমি গ্রামে আসলাম। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। অনন্যা চলে গেল। তবে একটু একটু তার প্রতি বিশ্বাস জন্মালো। অনন্যা ততটাও খারাপ না তা বুঝতে পারলাম, কিন্তু আমাকে বিছানায় কে তুললো না, এসব পরে না হয় তার কাছ থেকে শুনে নেব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা শেষ করে একটু বিশ্রাম নিয়ে দুজন ওদের গ্রাম দেখতে বের হলাম। অনন্যাদের গ্রামটা অনেক সুন্দর। অনন্যা ওদের পুকুর, চাষের জমি, লিচু বাগান আমাকে দেখিয়ে দিতেছে। অনন্যা নাকি আগে ওদের পুকুরে সবসময় নেমে সাঁতার কাটতো, পুকুরে নাকি মাছও ধরতো, ক্ষেতের ফসলও না কাটতো। সেসব আমাকে বলতেছে। আমাকে কে বিছানায় শুয়ে দিয়েছে? কেন আমি? আমি অবাক হয়ে অনন্যার দিকে তাকালাম। সে কি বলছে? মেয়ে হয়ে আমার কেমন করে বিছানায় তুললো? মাথা নষ্ট হবে আমার। অত ভাবতে হবে না। যেহেতু ক্ষেত থেকে ধান মাথায় করে বাড়ি নিয়ে আসতাম, সেহেতু আপনাকে কোলে করে তুলতে বিছানায় রেখেছি। আমি মেয়ে হয়ে কি আপনার মতো ছেলেকে ভাসাতে পারবো না? সব সময় কি ছেলেরা সব পারে, মেয়েরা কি কিছুই পারে না? আমি তা বলিনি, তবে নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। প্রথমে তোমাকে দেখে তো মনে করছি তুমি লাজুক স্বভাবের, কিন্তু তুমি দেখি একটা চঞ্চল মেয়ে, আর দেখতেছি তো তুমি একেবারে অন্য সব মেয়েদের থেকে অন্যরকম। জানি না কেন এমন হয়ে গেলাম। আমরা হাঁটতেছি আর কথা বলতেছি। অনন্যা তার গ্রাম সম্পর্কে আমাকে বলতে লাগলো। হঠাৎ একটা ছেলে এসে অনন্যাকে বলতেছে, কেমন আছো অরণ্যা? আর তুমি আবারও কেন গ্রামে এসেছ? আমি আছি কোনো রকম। আসতে চাইনি গ্রামে, বাবা জোর করে পাঠিয়ে দিল এনার সাথে। তুমি কেমন আছো ইমন? তোমার বউ কেমন আছে? আছি কোনো রকম বেছে, তোমাকে ছাড়া। ইনিকে? ও, তোমাকে তো বলা হয়নি। ইনি হচ্ছে আমার হবু বর। তোমার বিষয়ে কি সব জানে ইনি অনন্যা? না, আর এসব কথা বাদ দাও। ইনি আমাদের মেহমান। ফ্রি থাকলে আমাদের সাথে চলো, গ্রামটা ঘুরে দেখি। তোমার সাথে অনেক দিন থেকে কথা হয় না, একটু কথা বলা যাবে। তুমি বলেছ, আর আমি শুনবো না, চলো। আর ভাই, আমি ইমন। আমি শামীম, অনন্যার হবু স্বামী। তারপর তিনজন মিলে ওদের গ্রামটা ঘুরতে লাগলাম। ওদের গ্রামের মানুষগুলো অনেক ভালো। আমি গ্রাম দেখতে ব্যস্ত, কিন্তু ইমন আর অনন্যা তাদের ব্যক্তিগত কথা নিয়ে ব্যস্ত। কেমন আছে, কি করতেছে, বউ কেমন আছে, বাচ্চা হয়েছে কিনা, কেন অনন্যা গ্রামে আসলো ইত্যাদি অনেক কথা বলতেছে তারা। হয়তো তারা খুব কাছের বন্ধু, না হলে তারা রিলেটিভ হবে, তাই হয়তো। আর অনেকদিন পর দেখা, তাই এত কথা বলতেছে। আমরা গ্রামের একটা দোকানে গেলাম, সেখান থেকে চিপস আর ঠান্ডা নিলাম। সেখান থেকে একটু সামনে যেতেই 3-4টা ছেলে আমাদের পথ আটকালো, আর অনন্যা ভয়ে আমার পিছনে লুকানো। তখন সেই ছেলেগুলো বলতে লাগলো, এই দেখ, পাখিটা আবারও এসছে, আজ অনেক মজা হবে। এর মতো মজা অন্য কেউ দিতে পারে না।
অনেক দিন পর আবারও মজা করব। এই ধর অনন্যাকে, আজ গোদামঘরটা ফাঁকা আছে, আব্বু শহরে গেছে, 2 দিন পর আসবে। মুসলিম, হেলাল, সুমন, তোরা সরে যা সামনে থেকে। এমনিতে আমার আর অনন্যার অনেক ক্ষতি করেছিস। ইমনের এমন কথায় তাদের মুখ বন্ধ হয়ে গেল। আর অনন্যা তখনও ভয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে আর ভয়ে কাঁপতেছে। বেশি বাড়াবাড়ি করলে তোর বোনকে দিবস দিব, মনে রাখিস। সুজন, তুই তোর বোনের জন্য ভয় পেতে পারিস, কিন্তু আমরা না। আমরা তো আজকে অনন্যাকে নিয়ে যাব। অনন্যাকে ধরে দেখ, তোর বাপের ঘরের মাল, তাই না? আজ দেখ তোদের কি করি। সেদিন তো পুলিশের জন্য, তোর বাপের জন্য বেঁচে গেছিস, আজ বাঁচতে পারবি না। এক কথায় দুই কথায় ওদের সাথে হাতাহাতি শুরু করে দিল ইমন। আমি শুধু নীরব দর্শকের মতো দেখতে থাকলাম যখন ওরা ইমনকে মারতেছিল। কোথা থেকে যেন আরো 7 জন ছেলে এসে ওই ছেলেগুলোকে মারতে থাকলো। আমি এখনো কিছু বুঝছি না কি হচ্ছে এখানে। এক পর্যায়ে মার খেয়ে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়লো। তখন ছেলেগুলোর বাবা মা কেমন করে জানি সংবাদ পেয়ে ছুটে আসলো। তখন ছেলেগুলোর বাবা মা ইমন আর তার সাথে ছেলেগুলোর কাছে ক্ষমা চাইলো, কিন্তু ইমন ক্ষমা করে দিলেও সেই ছেলেগুলো তা করলো না। তারা থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে ওদেরকে ধরে দিল। আর এলাকাবাসী কেমন করে যেন অনন্যার দিকে তাকাতে লাগলো। ইমন আমাদেরকে নিয়ে অনন্যাদের বাড়িতে চলে এলো। কিছু তো বুঝলাম না ওরা কি বলতে চাচ্ছিল, আর কেনই বা তারা অনন্যার সাথে এমন আচরণ করছে। অনন্যা, তুমি বলবে নাকি আমি বলবো? বলাই কি লাগবে? যে তোমার সারা জীবনের সাথী হতে যাচ্ছে তার সব বলা উচিত। আমি আর ইমন দুজন দুজনকে ভালোবাসতাম। আমি খুব চঞ্চল ছিলাম, সারাদিন এপাড়া ওপাড়া ঘুরে বেড়াতাম। আমার যেহেতু কোনো ভাই ছিল না আর সবার বড় ছিলাম, তাই বাবা কৃষিকাজে সাহায্য করতাম। আমি পড়ালেখায় অনেক ভালো ছিলাম। 5ম শ্রেণীতে বৃত্তি, 8ম শ্রেণীতে বৃত্তি, এসএসসিতে গোল্ড A+ পেয়েছিলাম। আমার আর অনন্যার প্রেম এতটাই পবিত্র ছিল যা বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন ওদের বাড়িতে গিয়ে খেয়ে আসতাম। অনন্য আমাদের বাড়িতে যেত, বাড়ির বউয়ের মতো সব কাজ করে দিত। অনন্যা আর আমার বোন একসাথে পড়াশোনা করত। আমাদের দুজনের মাঝে হাজারো ঝগড়া হলে কারো প্রতি কারো ভালোবাসা কম ছিল না। আমাদের প্রেম দেখি তো পুরা এলাকার ছেলে মেয়ে হিংসা করত। আমার দুজন হাজারো স্বপ্ন দেখতাম আমাদের সুন্দর সুখের এক সংসার হবে। আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে স্কুলে যেতাম তার পাশে সুজনের বাড়ি ছিল। প্রতিদিন সুজন আমাকে আমাকে ভালোবাসার কথা বলতো, আমি তাকে না করে দিতাম। একদিন তো রাস্তায় সবার সামনে আমার হাত ধরে টানাটানি করা শুরু করে দেয়। সেদিন আমি তাকে সবার সামনে থাপ্পড় মারি। সুজন হলো আমার বড় পুপির ছেলে। ওর একটা বোন আছে যাকে আমি বিয়ে করেছি। সুজন আমার ফুপির ছেলে হওয়াতে তাকে আমি কোনো কিছু বলতে পারতাম না। সে রাজনীতি করত, তার সাথে অনেক বড় বড় নেতার মিল ছিল। ফুফা আর ফুফি অনেক ভালো ছিল। তার মেয়ে পড়াশোনা করতে গিয়ে অনেক বকে যায়। কত ছেলের সাথে যে সে প্রেম করেছে, তার সাথে প্রেম করা 2টা ছেলে সে আত্মহত্যা করতে বাধ্য করেছে। অনেকের কাছ থেকে শুনেছি সে বড় লোকের ছেলেদের সাথে নাকি হোটেলেও যেত। সুজনকে থাপ্পড় মারার কিছুদিন পর আমি স্কুল থেকে বাড়ি ফিরতেছিলাম। তখন সে ও তার বন্ধু মিলে আমাকে তুলে নিয়ে যায় হেলালের বাবা গুদাম ঘরে। ওরা যখন আমাকে তুলে নিয়ে যায় তখন রাস্তায় একটা মানুষও ছিল না। ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে পুরো 3 দিন 3 রাত পালাক্রমে ধর্ষণ করে। আমি তাদের হাতে পায়ে ধরে অনেক ক্ষমা চেয়েছি, কিন্তু তারা আমাকে ক্ষমা করেনি। আমি যখন চিৎকার করি তখন তারা আমার গায়ে ওড়না দিয়ে মুখ বেঁধে দেয়। আমি যখন ওদের ডাকে সাড়া না দেই তখন তারা সিগারেটে আগুন দিয়ে আমার শরীর পুড়িয়ে দেয়। আমার হাতে পায়ে টিপে সিগারেটের আগুন লাগিয়ে দেয়। আমাকে ধর্ষণ করার সময় যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি সিগারেটের আগুনের।
চিৎকার করে কাঁদতে পারতাম না, মুখ বাঁধা ছিল। হাত জোর করে অনুরোধ করতাম, তারা শুনতো না। টানা 3 দিন না খেয়ে রাখে আমাকে। যখন জ্ঞান হারাতাম তখন পুরো শরীর পানি নিয়ে জ্ঞান ফিরাতো আমার তখন অনেক ব্লিডিং হয়। অরণ্যাকে ওর বাবা মা বোন আমি গ্রামের সবাই খোঁজ করি, কিন্তু কোথাও পাই না। শেষে পুলিশের কাছে অরণ্যা হারিয়ে গেছে বলে জিডি করি। পুলিশও খোঁজ করা শুরু করে দেয়। আমি ওই জানোয়ারদেরকে বারবার জিজ্ঞেস করেছি অরণ্যা কোথায়। ওরা বলতো আমরা কি জানি, হেসে হেসে বের হতো। অরণ্যার বাবা মা অরণ্যার জন্য প্রায় পাগল হয়ে যায়। আর এলাকার বাসী যখন জানতো অরণ্যার সাথে আমার সম্পর্ক ছিল, তাই তারা মনে করেছিল কেউ তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। শেষে যেদিন ওরা আমাকে ধর্ষণ করে তখন তারা আমার ভিডিও বানায়, বলে আমি যদি ওদের কথা কাউকে বলি তাহলে ভিডিও নেটে ছেড়ে দিবে, আর আমার মতো আমার ছোট বোনকেও তুলে এনে ধর্ষণ করবে। তখন সুজন বলে, সবার সামনে যদি ঠাপ্পুর না মারতি তাহলে ভালো থাকতি। তোর জন্য আমার বোনের সাথে ইমনের বিয়ে দিতে পারতেছি না। এবার দেখবো ইমন তোকে কেমন করে বিয়ে করে। আমাদের পিছনে অনেক বড় নেতা আছে, কিছুই করতে পারবি না। তারা আমাকে এমন কোনো কষ্ট নাই যে দেয় নাই। তারা আমাকে ধর্ষণ করার সময়ও নানা রকম কষ্ট দিত। আমি ওদের পায়েও পড়েছি। যখন মুখের বাঁধন খুলে দিত তখন তাদের বলতাম, আমি যদি তোমাদের বোন হতাম তাহলে এমন করতে। এ কথা বলাতে তারা আমাকে ইচ্ছে মতো থাপ্পড় মারতে থাকে আর বলে, তুই তো এখন পতিতা আর আমাদের বোন লাজ রক্ষী। তাদের বোন ভালো আর অন্যের বোন খারাপ। তারপর ওরা গভীর রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে আমাদের পুকুরে ফেলে দেয়। তখন আমি একটা ইটের সাথে বাড়ি খাই আর মাথাটাও ফেটে যায়। 3 দিন পর ওদের পুকুর পাড়ে অরণ্যাকে পাই আমরা। অরণ্যার শরীরের পোশাক একেবারে অনেক জায়গায় ছিঁড়া ছিল। যে অরণ্যাকে এমন অবস্থা দেখেছে সে আফসোস করেছে। অরণ্যার মা তার শাড়ি নিয়ে এসে অরণ্যাকে ডেকে দিয়ে সদর হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর রহমত ছিল বলে অরণ্যা বেঁচে যায়, কিন্তু যখনই কোনো ছেলেকে দেখতো তখনই সে ঝড়ো হয়ে যেত। এমনকি আমাকেও দেখল। পুলিশ বারবার বলেছিল তারা এমন কে করেছে, তাদেরকে সে চিনি কিনা। অরণ্যা শুধু না করে আর ভয়ে থাকে। আর অরণ্যার আচরণ ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এই শিশুদের মতো আচরণ করে তো এই বাচ্চাদের মতো আচরণ করে। ছেলে দেখলে জ্ঞান হারিয়ে ফেলতো। তাদের এমন পাশবিক নির্যাতনের ফলে আমি মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম পুরো 1 বছর। নিজেকে শেষ করতে চেয়েছিলাম অনেকবার। গলায় অনেকবার ওড়নার দড়ি শাড়ি পেঁচিয়েছিলাম, কিন্তু আমি মরে গেলে আমার বাবা আর বোনদের কে দেখবে, বাবার কাজে কে সাহায্য করবে। তাই মরতে গিয়েও মরি নেই। আমি জানি আত্মহত্যা মহাপাপ, তারপরও করতে গিয়েছিলাম। এর মাঝে শুনি ওদের পুলিশ ধরেছে আর ইমন বিয়ে করে ফেলেছে। অবশ্য ইমন প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু আমি ভয়ে দরজা খুলতাম না আর জোরে জোরে চিৎকার করতাম, আর যেদিকে তাকিয়ে থাকতাম। আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়, তাই বাবা আমাদের সবার ভালোর জন্য ঢাকা নিয়ে যায়। সেখানেও আমি ভয়ে থাকতাম। তারপর ধীরে ধীরে সুস্থ হই, আর তারপর বাবা আমাকে ঢাকা মহিলা কলেজে ভর্তি করে দেয়। আর যেহেতু অভাবের সংসার, 3 বোনের পড়াশোনার খরচ, সংসার চালানো আর আমার বিয়ে হওয়ার কঠিন ছিল, কোনো ভালো ছেলে আমাকে বিয়ে করবে না, তাই বাবা আপনার সাথে বিয়ে দিতে রাজি হয়, যেহেতু আপনি আগে থেকে বিবাহিত ছিলেন। আর আমার রাগ একটু বেশি, তাই তো কেউ আমাকে উল্টাপাল্টা কথা বলতে সাহস করতে পারেনি। আর তাই কালকে আপনার সাথে অমন ব্যবহার করেছি, আর ওই ঘটনার পর থেকে আমি এমন হয়ে গেছি। অরণ্যাকে দর্শনের 8 মাস পর
সুজন ওদের বন্ধুরা কথা বলতেছিল, শুনতে পাই তারা দর্শন করেছিল অরণ্যাকে। সেখানে সে সময় অরণ্যের বাবাও উপস্থিত ছিল। ওর বাবা সাথে সাথে থানায় ফোন দেয়। আমি যখন বাইরে থেকে রামদা নিয়ে আসি ওদেরকে মারার জন্য, তখন ওদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। 3 দিন পর ওরা বড় নেতা আর বাবার টাকার জোরে বের হয়ে আসে। বের হওয়ার পর সুজন আমাকে বলে অরণ্যকে দর্শন করার ভিডিও তার কাছে আছে। সে নাকি ওই সুজনের খারাপ বোনকে বিয়ে না করি তাহলে অরণ্যার দর্শন করা ভিডিওটাকে সে নেটে ছেড়ে দিবে। এই কথা অরণ্যার বাবাকেও বলে। তখন অরণ্যার বাবাকে বলে, তখন অরণ্যার বাবা আমার কাছে অনুরোধ করে সুজনের বোন সিনথিয়াকে বিয়ে করার জন্য। আজও তার বোনকে স্ত্রীর মর্যাদা দিইনি। সুজনের বোনের আগের অহংকার আর নাই। সে এখন অনেক ভালো হয়ে গেছে, তার আগের করা ভুল বুঝতে পেরেছে। আমার বাবার ভাগ্নি হলো সিনথিয়ার সাথে ঠিকমতো কথা বলে না, তার খারাপের জন্য। এত কিছু হয়ে গেছে তোমার সাথে। এই দুনিয়াতে সুজনের মতো খারাপ ছেলেও যেমন আছে, তেমনি সিনথিয়ার মতো খারাপ মেয়েও আছে। আর সিনথিয়ার মতো খারাপ মেয়ের জন্য ছেলেরা মেয়েদেরকে খারাপ বলে। আজ সুজন, হেলাল, মুসলিমের মতো খারাপ ছেলেদের জন্য মেয়েরা সব ছেলেকে খারাপ বলে। আমি কি বলবো বুঝতে পারতেছি না। তোমার সাথে যা হয়েছে তা আজ আমার বোনের সাথে হতে পারতো। আপনাকে একটা কথা সে প্রথম দিন থেকে বলতে চাই, কিন্তু বাবা মা বোনের মুখে দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। কি কথা বলো? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মতো খারাপ মেয়ে কোনো দিক দিয়ে আপনার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারবো না। আপনি বরং আপনার আগের স্ত্রীর কাছে ফিরে যান। দরকার হলে তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরে নিয়ে আসুন। মেয়েরা একটু বেশি অভিমানী হয়। আপনার উচিত ছিল তার কাছে বারবার যাওয়া, তাকে বোঝানো। আমি আপনার আর আপনার বউয়ের সব কথাই শুনেছি, আপনার বোন আর ভাবির কাছ থেকে। কে বলেছে তুমি খারাপ? আরে তুমি তো আর নিজের ইচ্ছেতে তাদের কাছে নিজেকে বিলিয়ে দাও নাই। তোমার সাথে যারা এমন করেছে তাদেরও বিচার একদিন আল্লাহ করবে। তারাও একদিন বাবা হবে, তাদেরও ঘরে বোন আছে। শুধু ধৈর্য ধরে থাকো। আর আমাকে বোঝানোর জন্য ধন্যবাদ। আমি আসলে আমার বউকে ভুলতে পারি নাই, পরিবারের চাপেই রাজি হয়েছি। এমন অনেক স্বপ্ন ছিল তোমার ঘরের বউ হব, কিন্তু হতে পারিনি। হয়তো সৃষ্টিকর্তা তোমার সাথে আমার জোড়া রাখে নেই। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সিনথিয়াকে স্ত্রীর মর্যাদা দিবে। আর কোনো মানুষ যদি তার ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। আর তুমি একজন শিক্ষিত মানুষ, তাই তোমাকে বেশি বলতে হবে না। সেদিনটা ওদের ওখানে, পরের দিন অনন্যাকে নিয়ে ঢাকায় ফিরি। ওকে ওর বাবার কাছে দিয়ে বলি এ বিয়ে আমি করবো না। আমি আমার স্ত্রীকে এখনো ভুলে যাইনি, আর আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করবেন। এসব বলে আমার কাছ থেকে চলে আসি আমি বাসাতে। সুপ্রিয়া আর আমেনা খালা পরের দিন তাদের বাসায় আসে সবার সাথে দেখা করতে আর শামীমকে মেনে নিয়ে নতুন করে সংসার করতে। সুপ্রিয়া বাসাতে আসার পর সব স্বাভাবিক থাকে। যখন সে সবাইকে বলে শামীমের বাসায় যাবে, তখন তার মা তাকে বলে শামীম তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। সুপ্রিয়া ওর মায়ের কাছে ডিভোর্সের কথা শুনে থমকে যায়। সে ভাবতেও পারতেছে না শামীম তাকে ডিভোর্স পেপার পাঠাবে। সুপ্রিয়া কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। সে কখনো ভাবতে পারেনি এমনটা হবে। সুপ্রিয়া কাউকে কোনো কথা না বলে তার নিজের ঘরে চলে যায়। সুপ্রিয়ার মা তার বড় ছেলে আর তার ভাগিনা মাহমুদকে ফোন দেয় বাসায় আসার জন্য। এই মাহমুদ হলো সুপ্রিয়ার ছোট খালার ছেলে আর সুপ্রিয়ার সবচেয়ে কাছের বন্ধু। তাদের কথা বলা চলা নিজের ভাই বোনের মতো। তাদের মাঝে কোনোদিনও কোনো খারাপ সম্পর্ক ছিল না। কিছু সময় পর সুপ্রিয়া বড় ভাই আর মাহমুদ বাসায় চলে আসে। এসে সুপ্রিয়ার মায়ের কাছে সব শুনে সুপ্রিয়ার ঘরে যায় তারা। কিরে, তুই মন খারাপ করে আছিস কেন? দেখ বোন, ওর কাছে আর তোকে যেতে হবে না। আমি তোর আবারও বিয়ে দিব। ওরা যখন ডিভোর্স পেপার পাঠিয়েছিল তখন তুমি তাদেরকে কেন না করে দাও নাই? তুই তো নিজে বলেছিলি শামীমের সাথে আর সংসার করবি না। আমি না হয় তখন রাগের মাথায় ওসব কথা বলেছি, তাই ওরা ডিভোর্স পেপার পাঠাবে? ওরা কি কিছু বলে নাই? বলেছিল তোকে ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি না করে দেই। আর এটাও বলি আমার বোনের বিয়ে অন্য কোথাও দিব। এটা কেন করতে গেলে তুমি ভাইয়া?
আমি যে এখনো ওনাকে ভুলতে পারি নাই। ওরা কি আর কিছু বলেছে? না, আর কিছু বলে নাই, তবে শামীমের সাথে নাকি অন্য একটা মেয়ের বিয়ে দিবে। তাহলে আমার কি হবে? আমি তো সেদিন রাগ করে কথাগুলো ওকে বলেছিলাম। আমি তো একবারও ডিভোর্সের কথা বলি নাই। ভাইয়া, আমার সুখটা নষ্ট হয়ে গেল রে। এতদিন যতটা না সুখ পাইছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পেলাম এসব শুনে। আমার সাথে কি সবসময় এমন হয়? আমি কি একটুও সুখ পাবো না? আমি গিয়ে শামীম ভাইকে সব বলে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না। তোকে আর কোথাও যেতে হবে না মাহমুদ। যে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো। জোর করে কখনো কারো মন পাওয়া যায় না, আর জোর করে কাউকে ভালোবাসলে সেটা টেকেও না বেশি দিন। হয়তোবা তার সাথে অন্যায় করে ফেলেছি, তাই হয়তো আমাকে ছাড়তে চাইছে। দেখ, তোর বাচ্চা আছে, তাদের কথা চিন্তা কর একবার। তাদেরকে নিয়ে কারো ভাবা লাগবে না। আমি যতক্ষণ বেঁচে আছি ওদের কোনো সমস্যা হবে না। তুই যা ভালো মনে করিস, আমরা তোকে আর কোনো বিষয় নিয়ে জোর করব না। সুপ্রিয়ার বড় ভাই চলে গেলেও মাহমুদ সেখানে থেকে যায়। মাহমুদ বারবার সুপ্রিয়াকে বোঝাচ্ছে সুপ্রিয়ার একটা কথা সে কেমন করে তাকে ভুলে গিয়ে আর একজনকে বিয়ে করবে। সুপ্রিয়ার ভাবনা, শামীম যদি তাকে সত্যি ভালোবাসতো তাহলে ঠিকই তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চাইতো না। শামীম বাসায় আসার পর সবাইকে বলে দেয় সে অন্য কাউকে বিয়ে করবে না। সে সুপ্রিয়া ছাড়া কাউকে তার মনে জায়গা দিতে পারবে না। তার সুপ্রিয়াকে লাগবে, তার সন্তানকে লাগবে। তার পরিবারের কেউ আর শামীমকে কোনো জোর করে না। তারাও চায় সুপ্রিয়া এ বাড়িতে আবারও সম্মানে ফিরে আসুক। তারাও সুপ্রিয়াকে ভুলতে পারে নাই। তারা তাদের নাতি ভাতিজাকেও চায়। সবার সংসারে কম বেশি ঝামেলা থাকে, তাই ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করা সমাধান নয়। তাহলে যা গিয়ে সুপ্রিয়াকে নিয়ে আয়। আসতে না চাইলে জোর করে তুলে আনবি। আমি আমার ছেলের বউকে না, আমার মেয়েকে এ বাড়িতে আবারও দেখতে চাই। ছোট ভাবি আর আমার বাবা দুইটাকে নিয়ে আয় না ভাইয়া, কতদিন দেখি না ওদেরকে। এখনই যা, শুনেছি সুপ্রিয়া নাকি ওদের বাড়িতে এসেছে। যদি ওর পরিবারের কেউ বাধা দেয় আমাকে ফোন দিবি, দরকার হলে গিয়ে তুলে নিয়ে আসবি। আমি আর কাউকে কোনো না বলে সুপ্রিয়াদের বাসার দিকে রওনা দিলাম। মনে মনে আলোকে খুব ডাকতেছি সুপ্রিয়া যেন ফিরে আসে আমার সাথে আবার। কিন্তু ও যে কসম দিছে যদি আমাকে দেখার পর কোনো অঘটন ঘটিয়ে ফেলে, না না, ওই সব কিছুই করবে না। ও তো আমাকে ভালোবাসে, কিন্তু ডিভোর্স পেপার যদি সই করে দেয় তখন? আল্লাহ, সুপ্রিয়া যেন এমন কিছু না করে যার জন্য দুজন দু প্রান্তে থাকে। সুপ্রিয়াদের বাসার সামনে ঠিকই চলে এসেছি, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। তবু ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে সুপ্রিয়ার মা অনেক খুশি হলো। তার মানে সব স্বাভাবিক আছে। আমাকে তিনি বললো সুপ্রিয়া ওর ঘরেই আছে। আমি তার কথা আর কি শুনবো, দিলাম দৌড়। আমার দৌড়ানো দেখে বাসার সবাই হাসতে লাগলো। আমি এক দৌড়ে সুপ্রিয়ার ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি আমার বাবা দুটো খেলা করতেছে বিছানার উপরে, আর সুপ্রিয়া ঘরের কোথাও নাই। বাথরুমে দেখলাম সেখানেও নাই। তাই ব্যালকনিতে চলে গেলাম। গিয়ে দেখি সুপ্রিয়া আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কোনো কিছু না ভেবে পিছন থেকে সুপ্রিয়াকে জড়িয়ে ধরলাম। হঠাৎ এমন হওয়াতে সুপ্রিয়া ভয় পেয়ে গেল। তাই সে তার দুই হাত দিয়ে আমাকে না দেখে ছাড়াতে চাইলো। আমি এবার আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। এবার সুপ্রিয়া পেছন ঘুরে আমাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বউ, সরি, আর তোমাকে কখনো কাঁদতে দেবো না। আমি সত্যি তোমার সাথে না জেনে বড় অন্যায় করে ফেলেছি। তাকে ছেড়ে দিয়ে চোখে পানি মুছে দিলাম, কিন্তু সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে কোনো কথা বলতেছে না, আমাকে জড়িয়ে ধরে আছে আর কান্না করেই যাচ্ছে। এভাবে কান্না করলে কিন্তু চলে যাব আমি, আর আসবো না আমার কাছে। সুপ্রিয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে আমার পা জড়িয়ে ধরলো। আপনার দুটি পায়ে ধরি, আমাকে আর একা করে চলে যাবেন না। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে আমাকে আপনি মাফ করে দিন। আমি সুপ্রিয়ার সাথে সাথে আমার পা ছাড়িয়ে নিয়ে উপরে তুলে আবার জড়িয়ে ধরলাম। বউ, ভুলটা প্রথমে আমি করেছি, তাই তোমাকে আমার সরি বলা লাগবে না। আমি না হয় রাগের বয়সে সেদিন আপনাকে ওই কথাগুলো বলেছি, তাই বলে আপনি আমার আর কোনো খোঁজ খবর নেবেন না? আপনিও তো আমাকে আপনার বাড়িতে নানা রকম কথা শুনিয়েছিলেন, তারপরেও তো আমি আপনাকে ফোন দিতাম। আমি সুপ্রিয়াকে ছাড়িয়ে নিয়ে দুই হাত দিয়ে দুই কানে ধরে এই যে কান ধরছি, আর জীবনেও তোমাকে কোনো কষ্ট দেবো না, তোমাকে ছেড়ে থাকবো না। আমি আপনার স্ত্রী, আপনার যা মন চায় আমার সাথে করবেন, দয়া করে কান ছেড়ে দেন। আর স্ত্রীর কাছে স্বামীর কোনো ভুল নেই। আসলে আপনি পরিস্থিতির শিকার। সত্য বলতে আপনাকে যেমন অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না, ঠিক একইভাবে আপনিও আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারেন না।
আর আমি মনে করেছিলাম পলাশ ভাই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, তাই আপনাকে ওই কথাগুলো বলিনি আগে। আমিও তো কোনো না বুঝে কোনো না শুনে তোমার সাথে অনেক খাবার ব্যবহার করেছি, এমনকি গায়েও হাত তুলেছি। আমার প্রতি আপনার সম্পূর্ণ হক আছে। আমাকে মারবেন, ভালোবাসবেন, আদর করবেন, এটা তো স্বাভাবিক। চলো আমার সাথে বাড়িতে যাবা, তোমাকে সসম্মানে আমার বাড়িতে নিয়ে যাব আমি। সত্যি? সত্যি। বউ ছাড়া এতদিন অনেক কষ্টে ছিলাম আমি, আর তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। আমার কোনো কাজ কেউ করে দেয় না বাসার। তাহলে আপনার বাসায় নিয়ে যাচ্ছেন আপনার কাজ করার জন্য? আরে বাবা, আমি কি সেটা বলেছি নাকি? তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর কেউ আমার সাথে ঠিকভাবে কথা বলতো না, আমি খেয়েছি না না খেয়েছি তার কোনো খবর রাখতো না তারা। কোনো বলতে গেলে তোমার কথা বলতো, তোমার জন্য অনেক কথা শুনিয়েছে তারা আমাকে। আপনি বাবুদের কাছে গিয়ে বসুন, আমি শুধু বোরখাটা পরবো আর আমার আর বাবুদের কাপড়গুলো ব্যাগে নেব। সুপ্রিয়া আমাকে ছাড়িয়ে নিয়ে ঘরে ঢুকে সব কাজ তাড়াতাড়ি করতেছে, আর যেন তর্স হইতেছে না। আর আমি গিয়ে আমার ছেলে দুটোর কাছে গিয়ে বসলাম। ওরা আমাকে দেখে ভয়ে কেঁদে দিল। হয়তো আমি তাদের অপরিচিত আর আমাকে কখনো দেখে নাই, তাই হয়তো কান্না করতেছে। ছেলে দুটো একটু একটু হাঁটতে পারে, কাটতেছে আর মামায় করতেছে। সুপ্রিয়া বিষয়টা বুঝতে পেরে আমাকে কাপড় দেখিয়ে দিল ব্যাগে ভরার জন্য, আর সে ওদের কাছে আসলো। সুপ্রিয়া ওদের কাছে যেতেই কান্না বন্ধ করে দিল। এটাই হয়তো মায়ের ভালোবাসা। মার কাছে থাকলে সব সন্তানের ভয়, ভুক, দুঃখ সব ভুলে যায়। আসলে ওরা আমাকে আর আমিনা খালাকে চেনে, তাই অন্য কাউকে দেখলে কান্না করে দেয়। আপনি চিন্তা করবেন না, কয়েকদিন পর আপনাকেও চিনবে। আর ওদেরকে প্রতিদিন আপনার ফটো দেখিয়ে বাবা ডাকাও শিখিয়ে দিয়েছি। যদি ফটোই দেখাও তাহলে আমাকে দেখে কান্না করলো কেন? নিজেকে কতদিন আয়নায় দেখেন না আপনি? চেহারা কেমন করে রাখছেন, অগোছালো করে ফেলেছেন নিজেকে। দাড়ি গজিয়েছে, মোচ কত বড় বড় রাখছেন, চোখগুলো ফুলে গেলেও সাথে লালাও হয়েছে। কেন এমন হয়েছেন আপনি? সত্য বলতে কি, তোমাকে ছাড়া ভালো ছিলাম না, তাই এমন হয়ে গেছি। আর প্রতিদিন নেশা করতাম। আপনি ব্যাগ রাখুন, যাব না আপনার সাথে। আমি থাকতে পারবো না নেশাখোর মানুষের সাথে। আমি এগিয়ে গিয়ে সুপ্রিয়া হাত দুটো ধরলাম। সে মুখ অন্যদিকে কইলো। আমি একটা হাত দিয়ে ওর মুখটা সামনে নিয়ে আসলাম। ও মা, এ মেয়ে দেখি কান্না করতেছে। আমি আমার 2 হাত দিয়ে ওর 2 চোখের পানি মুছে দিয়ে, আজ থেকে সব বন্ধ, এ তোমাকে শুয়ে কথা দিতেছি, এরকম কোনো ভুল আর করবো না। সত্যি বলতেছেন তো? 3 সত্যি। আচ্ছা, আমার বাবা দুটোর নাম কি রাখছো? তোমার দেওয়া নাম রেখেছি। রোদ আর রুদ্র, তাই তো? কার নাম কোনটা? দুইজনকে চিনবো কেমন করে? একজন তো আরেকজনের কার্বন কপি। এই যে ওর গালের বাঁদিকে তিল দেখছেন, ওর নাম রোদ। আর এই যে ওর ডান গালে তিল দেখছেন, ওর নাম রুদ্র। আমিও প্রথমে ওদের বুঝতে পারতাম না, পরে এই তিলের জন্য বুঝতে পেরেছি। এতদিন শুনতাম যমজ সন্তান হলে একজন চালাক একজন বোকা হয়, কিন্তু এটা চালাক না বোকা কিছুই বুঝি না। একজন আর একজনের চেয়ে কোনো অংশে কম নয়। ওয়েট, তার মানে আমার 2 গালে যে তিল দুটো আছে ওরা সে দুটো ভাগ করে নিছে? আমি তো সেটা খেয়াল করিনি, আর মনেও ছিল না আমার। বুঝতে হবে বাপকা বেটা। ওরা শুধু তোমার একার না, আমারও, বুঝলে? হাসো কেন? কিছু না, চলো এবার যাওয়া যাক। আমরা দুজন ওদের বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসায় চলে আসলাম। সুপ্রিয়া রোদ রুদ্রকে পেয়ে সবাই আমাকে ভুলে গেল। প্রান্তি তো ওদেরকে পেয়ে মহা খুশি। সে নিজে ছোট, তবু রোদ আর রুদ্রকে সে নেবেই। প্রান্তিকে তৃপ্তি মজা করে ওদের দিতে না চাইলে সে মাটিতে বসে 2 পা দুদিকে সরিয়ে কাঁদতে থাকে। তাদেরকে সবাই হাসতে থাকলো। সুপ্রিয়া গিয়ে প্রান্তিকে কোলে তুলে নিয়ে বলল সে রোদ আর রুদ্রকে দেবে তাকে। সুপ্রিয়া বাড়িতে আসার পর পুরো বাড়ি আবার আগের মতো হয়ে গেল। সুপ্রিয়া বাড়িতে আসার পর বাড়িটা আবারও প্রাণবন্ত হয়ে গেল। রোদ রুদ্র এখন আমাকে ছাড়া কিছুই বোঝে না। দিনের বেশিরভাগ সময় প্রান্তি রোদ রুদ্র একসাথে খেলা করে। প্রান্তি যেন নিজের মায়ের পেটের ভাই রোদ আর রুদ্র। আমি এখন আর কোনো নেশা করি না, নিয়মিত অফিসে আসা যাওয়া করি, রাত করে বাসায় ফিরে না। সুপ্রিয়া আবারও আমাকে আগের মতো করে দিল। এখন নামাজ কালাম, অফিস, পরিবার নিয়ে আমার সময় কাটে। তো একদিন রাতে সুপ্রিয়া আমাকে বলতেছে, একটা কথা বলবো, রাখবে? বলো। রাখবো। আমি চাকরিটা কন্টিনিউ করতে চাই। আরে বাবা, তুমি যদি চাকরি করতে চাও তাতে ক্ষতি কি? আর তোমার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে আমার। জিজ্ঞেস করবে না কেন করতে চাই? কেন করতে চাও শুনি? যাতে করে আমার মতো কোনো মেয়ে এসব বাজে কাজের শিকার না হয়। তাদের শিক্ষাদানের পাশাপাশি সামাজিক বিধি নিয়ম, চলাফেরা, ব্যবহার শেখাতে চাই।
আমার সকল ছাত্রছাত্রীকে আমি সঠিক মানুষ করতে চাই, তারা যেন কোনো ভুল কাজ না করে। বাহ, বৌদি কি সবার কথাই চিন্তা করে? ওরাও তো একদিন বড় হবে, তাদেরও তো বিয়ে হবে, ঘর হবে, সংসার হবে। আমার মতো করে যেন কোনো ছেলে মেয়ে সংসার না ভাঙে, কোনো ছেলে মেয়ে যেন খারাপ না হয়। একটা মেয়ে জানে তার গোপন ভিডিও বের হলে তার কি হয়, তার পরিবারের কি হয়। তারা এই বয়সগুলোতে আবেগের বশে অনেক ভুল করে বসে, পরবর্তীতে তাদেরকে এসব ভুল করার জন্য অনেক মূল্য দিতে হয়। আমি তাদের শুধু পরকালের জীবনে কি হতে পারে সেই সম্পর্কে জানাতে চাই। পাঠক পাঠিকাগুলোকে কিছু বলো, তারাও তো আমার ছেলে মেয়ে আছে, যারা তোমার আমার বইয়ের ভিডিও গল্প পড়তেছে এতদিন থেকে কষ্ট করে। যদি তারা সত্যিকারে এই গল্প মন দিয়ে পড়ে থাকে তাহলে তাদের নতুন করে কিছুই বলতে হবে না। শুধু একটা কথা মাথায় রাখবেন, মা বোন সবার আছে, বাবা ভাই সবার আছে। এমন কোনো কাজ করবেন না যার কারণে কারো বাবা মা ভাই বোন অন্য মানুষের কাছে ছোট হয়। আল্লাহ আপনাদেরকে বোঝার মতো জ্ঞান দিয়েছে, আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনাদের ওপর সর্বপ্রথম আপনাদের বাবা মায়ের হক আছে। আর এতদিন থেকে তো গল্প পড়ছেন, আমার স্বামী যদি আপনাদের কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে তাহলে আমার স্বামীকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। হয়তোবা অনেকের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে নাই, খারাপ ভাবে কথা বলেছি, দয়া করে সেসব মনে না রেখে আমাকে ক্ষমা করে দেবেন। আর একটা কথা, যদি এই গল্প পড়ে কেউ সত্যি ভালো হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। হয়তোবা গল্পের জন্য গল্পে অনেক অশ্লীল ভাষা ব্যবহার করছি, অনেকে ছোট করছি, দয়া করে সব খারাপ ভাবে নেবেন না। আমার স্বামী বাস্তবে যেসব দেখেছে সেই সব গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। যদি কেউ বড় হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করে, বাবা মায়ের পরিবারের কথা চিন্তা করে, তাদের সম্মান আর নিজের সম্মান নষ্ট না করে, আমি আবারও বলি, মেয়েরা কাঁচের গ্লাস, সাদা কাগজ, একটু দাগ লাগলে বা একটু আঘাত পেলে তাকে সারা জীবনের জন্য কলঙ্ক বয়ে বেরোতে হবে। প্রেম ভালোবাসা করলে যে রুম ডেট করতে হবে তা কিন্তু ঠিক না। মনে করেন বিয়েও ঠিক হয়ে গেছে, তাই বলে কি রুম ডেট করতে হবে? বিয়ের পরে তো আপনার স্বামী স্ত্রীকে হালাল করতে পারছেন। অনেক সময় বিয়েও ভেঙে যায়, তাই এসব বাজে চিন্তাধারা বাদ দিন। আপনার ঘরেও মা বোন আছে, আপনার ঘরেও বাবা ভাই আছে। ভালোবাসাটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। ভালোবাসার মানুষ ভুল পথে গেলে তাকে সঠিক পথে নিয়ে আসুন। ভালোবাসার মানুষকে সময় দিন, বিপদে আপদে পাশে থাকুন, ভরসা পাবে। এখনকার যুগের ছেলে মেয়ে বাবা মায়ের আগে তার ভালোবাসার মানুষকে সব রকম পরিস্থিতিতে পাশে চায়। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার ঘুমাও। আপনি কি বলেন? বউ কাছে আছে, কই একটু আদর ভালোবাসা দিবেন, তা না করে উনি ঘুমানোর কথা বলে। বউ যদি নিজে থেকে আদর না করে তাহলে আমি কেমন করে করবো বলো? ও এই কথা, দাঁড়াও। আমাকে আর বলতে না দিয়ে চার ঠোঁটে এক করে দিল। দুজনে পবিত্র ভালোবাসার সাগরে চরম সুখের সীমানায় পৌঁছে গেলাম। এখানে না করবে কেউ বারণ, না করবে কেউ শাসন, এখানে থাকবে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা। পরের দিন আমি আর সুপ্রিয়া একসাথে তার স্কুলে গেলাম। মানে আগে যে স্কুলে পড়াতো, সে প্রধান শিক্ষকের কাছে গিয়ে তার সব আলোচনা করলো। আর প্রধান শিক্ষক তাকে বললো তার চাকরি যেন সে তার নিজের এলাকাতেই করতে পারে, সে ব্যবস্থা করে দিবে। সেখান থেকে বের হয়ে একজনের কাছে নিয়ে গেল আমাকে সুপ্রিয়া। লোকটা সুপ্রিয়ার সাথে আমাকে দেখে সুপ্রিয়াকে বললো, ইনি কে? ইনি আমার স্বামী, আপনাকে বলেছিলাম না? আমি সরি, তবে সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম প্রথম দেখাতে। দেখেন রিশাদ সাহেব, আমার স্বামীর সাথে যদি আমার কখনো ঝামেলা না হতো আর আমি পরিস্থিতির শিকার না হতাম তাহলে আপনি আমাকে এখানে দেখতেনও না আর আমাকে ভালোবাসতেনও না। এটা ঠিক বলেছ তুমি। একটা অনুরোধ রাখবে, আমি কি তোমাকে দেখতে পারি? যতদিন ধরে চাকরি করো একদিনও তোমাকে দেখতে পারি নাই, এমনকি তোমার হাত পা পর্যন্ত। রিশাদ সাহেব, আগেই বলেছি আমি আমার স্বামীর আমানত, আর আপনি অনেক ভালো মানুষ বলে আপনার সাথে শেষবারের জন্য কথা বলতে আসলাম। শেষবার মানে? আমি এখানে আর চাকরি করছি না, আমি আমার স্বামীর বাড়ির কাছে স্কুলে পড়াশোনা করাবো এখন থেকে। আপনি ভালো থাকবেন, আর আপনার জন্য দোয়া রইল, আপনার জীবনে যেন ভালো কেউ আসে। রিশাদকে আর কোনো বলতে না দিয়ে সুপ্রিয়া আমাকে নিয়ে স্কুলের বাইরে এসে তার আর রিশাদের সব কথা বললো আমাকে।
আমরা বাসায় চলে আসলাম সেদিনই। সুপ্রিয়া আমাদের এলাকাতে এখন শিক্ষকতা করে। রাস্তাঘাটে কারো খারাপ কাজ করতে দেখলে রাগ না হয়ে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চলে আসি। এতে করে এলাকার অনেকের কাছে আমার বউ খারাপ এসব কথা বলে, কিন্তু আমি তা গায়ে মাখি না, কারণ ভালো কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতেই হবে, আর খারাপ মানুষ তা বাধা দেবে। আমাদের কি উচিত না রাত্রি মামুনিকে নিয়ে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা? আমি সেটাই ভাবতেছি, কিন্তু বউ তো আর এখন আগের মতো আমাকে সময় দেয় না। বারে সারাদিন স্কুলে থাকি, রাতে তো তোমার বুকে মাথা রেখে ঘুমাই। তুমি না করলে এখন আমি কি করতে পারি? তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করো, বাসার কাজও করো, তাই তোমাকে আর কোনো চাপ প্রয়োগ করতে চায় না। তাই বলে একটু ভালোবাসা দিবে না, আমাকে আদর করবে না? বউ যখন বলেছে তখন কি আর না করতে পারি? রাত্রিকে তো আনতে হবে, না হলে রৌদ্র আবার আমাকে সারাদিন জ্বালিয়ে মারবে। আমাদের আরো একটা বোন এনে দাও, আরো একটা বোন এনে দাও বলবে। তাহলে রাত্রিকে নিয়ে আসার জন্য মিশন শুরু করে দাও। শুরু হয়ে গেল রাত্রিকে নিয়ে আসার মিশন। আপনারা আবার খারাপ ভাববেন না, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? চোখটা বন্ধ করুন ভাই বোনেরা, আমাদের দুজনের লজ্জা করতেছি তো।